আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। প্রিয় লিসেনার্স, জিনের মায়াজাল অত্যন্ত জটিল এক রহস্যাবৃত বিষয়, যে এর মধ্যে পড়ে যায় কেউ কখনো বের হয়ে আসতে পারে, কেউ পারে না। অধিকাংশ সময় এই মায়াজালগুলোতে জিনেরাই মানুষকে ফাঁসিয়ে দেয়, আবার জিনেরাই মানুষকে আবার স্বাভাবিক জগতে ফেরত দিয়ে যায়। কখনো কখনো জিনেদের অজান্তেই মানুষ তাদের জগতে চলে যায়। আজকে যে এপিসোডটি আমরা সাজিয়েছি, এই এপিসোডের বেশ কিছু ঘটনা জিনদের এই মায়াজালকে কেন্দ্র করে। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সত্যনগর গ্রাম থেকে আমাদেরকে পাঠিয়েছেন হাসান জাহিদুর রহমান পিয়াল ভাই। উনি এর আগেও বেশ কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন এবং ওনার পাঠানো একটি ঘটনা কিন্তু এবার অমর 21 বইমেলায় আমরা যে বইটি পাবলিশ করতে যাচ্ছি ইনশাল্লাহ সেখানে থাকবে। চলুন চলে যাই প্রথম ঘটনায়। এই ঘটনাটি উনি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার বয়স অনেক, 110 থেকে 20 বছরের মধ্যে হবে। ওনার মূল নামটি আমাদেরকে বললেও ছদ্মনাম ব্যবহার করতে বলেছেন, তো ওনার মূল নামের সাথে মিল রেখে আমরা একটি নাম দিয়েছি এবং আমরা তাকে ফয়েজ চাচা বলে সম্বোধন করব। যেহেতু জাহিদুর রহমান পিয়াল ভাই ওনাকে চাচা বলে সম্বোধন করেন এবং সেভাবে আমাদেরকে লিখে পাঠিয়েছেন, এই জন্য আমরা আমাদের এই ঘটনায় চাচা বলেই সম্বোধন করব তাকে। ওনার এত বয়স, তারপর আল্লাহর অশেষ রহমতে উনি বেশ সুস্থ আছেন, যদিও বা লাঠির সাহায্যে হাঁটাহাঁটি করেন। ইদানিং তাকে একটু কম দেখা যায়, আগের থেকে ওনার শারীরিক অবস্থা একটু দুর্বল হয়ে গেছে। উনি নিজেই জীবন্ত এক ইতিহাস, ওনার মুখে অনেক ইতিহাস শোনা যায় যা আজকের এই দুনিয়াতে আমরা যারা আছি আমরা সেগুলো কল্পনাতেও আনতে পারি না। ওনার জন্য শুভ কামনা রইল প্রিয় লিসেনার্স, আমরা তার জন্য দোয়া করব। চলুন চলে যাই ঘটনাতে। ঘটনাটি মুক্তিযুদ্ধেরও আগের। এই যে ফয়েজ চাচা, উনি মূলত ইলিশ মাছ ধরতেন। ওনার জীবিকাই মূলত এটার উপর উনি ওই সময় নির্ভর করতেন আর কি। উনি ইলিশ মাছ ধরতেন, বিক্রি করতেন। আর এই চাচা উনি ইলিশ মাছ ধরার জন্য একটা ডিঙি নৌকা নিয়ে ওই সত্যনগর বড় খাল ধরে নৌকা বাইতে বাইতে প্রায় 3 ঘন্টা পর বিষখালী নদীতে পৌঁছে ইলিশ মাছ ধরতেন। আর তার সাথে আরো একজন থাকতো, তার নাম হচ্ছে রতন মিয়া। ফয়েজ চাচার মতে সেই আমলে অনেকেই ইলিশ খেতে পারত, কারণ দামও অনেক কম ছিল আর ইলিশ মাছ মোটামুটি সবাই পেত যদি তারা নদীতে মাছ ধরতে যেত। আর এক একটা ইলিশ মাছের সাইজ অনেক বড় ছিল। একটা মাছ কেটে রান্না করলে পুরো এলাকায় ইলিশ মাছের গন্ধ ছড়িয়ে পড়ত। আজকাল তো এমনটা আমরা স্বপ্নে ভাবতে পারি। যাই হোক, এই ফয়েজ চাচা ও রতন মিয়া সপ্তাহে 2 কি 3 দিন ইলিশ মাছ ধরতে যেতেন। তারা সাথে বড় বাংলা দা, তারপরে মাছ ধরার জাল, হারিকেন, কেরোসিন তেল, আরো বেশ কিছু প্রয়োজনীয় জিনিস সাথে করে নিয়ে যেতেন। যেদিন ঘটনাটি ঘটে তখন সময়টা আষাঢ় মাস। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে নিয়ে তারা দুজন বিষখালী নদীর দিকে রওনা দিয়েছেন। রাত তখন আনুমানিক 9টা বাজে। গ্রামের মানুষ সকলে প্রায় ঘুমিয়ে গেছে, আর ওই সময়ে রাত 9টা মানে তো অনেক রাত। ওই বছর প্রচুর বৃষ্টি হয়েছে, তাই খাল পানিতে টইটুম্বুর করছে। আর ফয়েজ চাচা খুবই সাহসী মানুষ ছিলেন, কিন্তু অন্যদিকে এই রতন মিয়া সে ভীতু আর সাবধানী মানুষ ছিলেন। তাই তাদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে প্রায় বিরোধ হতো। এই রতন মিয়া একটা বলে আর ফয়েজ চাচা আরেকটা বলে। ফয়েজ চাচা সাহস করে কোনো কাজ করতে চান, রতন মিয়া সেটা করতে দেন না। এইটা নিয়ে আর কি মাঝে মাঝে বিরোধ হতো। তো যাই হোক, রতন মিয়া আর ফয়েজ চাচা দুজনে মিলে নৌকা জোয়ারের উজানে ছেড়ে দিয়ে জাল ঠিক করতে করতে ওনারা এগিয়ে যাচ্ছিলেন। ওনারা চলে যাচ্ছিলেন বড়ইয়া ইউনিয়নের কাছে বিষখালী নদীর দিকে। সময়টা আষাঢ় মাস হলেও আকাশ ওই সময় পরিষ্কার ছিল, চাঁদের আলোতে আশেপাশে প্রায় সবকিছু দেখা যাচ্ছে। বিষখালী নদীর দিকে যাওয়ার পথে, ওই নদীর পথে যাওয়ার সময় একটা জায়গা পড়ে। জায়গাটার নাম হচ্ছে মালাকার বাড়ির মোড়। ওই বাড়ির পাশে একটা ফাঁকা মাঠ, যেখানে হিন্দু ধর্মের মানুষকে দাহ করা হতো। ইদানিং ওই এলাকায় শুধু মালাকার বাড়িতে আর আশেপাশে 2-4টা হিন্দু পরিবার রয়েছে আর কি। এখন হিন্দু পরিবার
ওইখানে একটু কম থাকে আর কি, কিন্তু ওই সময় আরো অনেকগুলো পরিবার ছিল। আর ওই শ্মশানটা ওই সময় বেশ বড় ছিল। এখন ওই জায়গায় শ্মশানটা আছে, কিন্তু আগের মতো বড় না, আর মাঠের সিংহভাগ জঙ্গল হয়ে আছে। ওই জায়গাটা যখন তারা পার হচ্ছিল নৌকায় করে, তখন ওই জঙ্গলের মধ্যে একটা চিতা জ্বালানো অবস্থায় ছিল, আর সেখানে কিছু হিন্দু ধর্মের জটাধারী সাদা ধুতি আর চাদর পরা লোক দাঁড়িয়েছিল। ওই স্থান পার হতেই নাকি তারা রতন মিয়াকে ডাক দেয়, ও রতন মিয়া এই বলে, আর বলে তাদেরকে নদী পার করে দিতে। তখন কিন্তু এই স্থানটি বেশ ভুতুড়ে বলে সকলের কাছে পরিচিত ছিল, আর এই কারণে এই ফয়েজ চাচা তাদেরকে নিতে চায় না। তখন ওই লোকগুলো তাদেরকে বলে, এই রতন, তুই ফয়েজের কথা শুনিস না, নৌকার দিকে নিয়ে আয়, আমরা তোদের কোনো ক্ষতি করব না, ভয় নাই, তোদের উপকারই করব। ওই সাদা ধুতি আর চাদর পরা লোকগুলো তাদের হাতে বেশ কিছু স্বর্ণের অলংকার দেখায় এবং বলে, তোদেরকে দেব এগুলো, আয় কাছে আয়। তখন ফয়েজ কাকা রাজি হয়, আর রতনকে বলে, মাঝে মাঝে একটু ঝুঁকি নিতে হয়, তা না হলে লাভের খাতা শূন্যই থাকে। যাই হোক রতন, যা শ্মশান ঘাটে নৌকা ভিড়া। রতন মিয়াও তাই করে। ওই লোকগুলো ছিল 4 জন। তারা নৌকায় উঠে পড়ে এবং ভালোভাবেই তাদেরকে ওপারে পৌঁছে দেয় এই ফয়েজ চাচা আর রতন মিয়া। ওই 4 আগন্তুক নৌকা থেকে নেমে যাওয়ার সময় তাদের একটা অদ্ভুত পাথর দেয় আর বলে, শোন, তোরা আজ মাছ ধরতে যাস না, তোদের বিপদ হবে, আর যদিও বা যাস এই পাথরটা সাথে রাখ। পাথরটা দিয়ে তোরা তেমন কিছুই পাবি না, তবে এটা তোদের ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে। আর এই পাথরটা কিন্তু হারাস না, আর এটা না থাকলে তোদেরকে আমরা কোনো উপকার করতে পারবো না, আর এটা হারালে আমরা কিন্তু তোদেরকে ছাড়বো না, মনে রাখিস। আমাদের দেওয়া উপহার যদি তোরা অমর্যাদা করিস তাহলে কিন্তু তোদের বিপদ হবে, এই বলে দিলাম। যাই হোক, তারা তাদেরকে নামিয়ে দিয়ে মাছ ধরার জন্য বিষখালীর দিকে রওনা দেয়। এক সময় তারা বিষখালীতে পৌঁছেও যায়। ওই রাত্রে বিষখালী নদী নাকি খুব উত্তাল ছিল। তখন নদী তো অনেক বড় ছিল, আর এই নদীতে শুধু তারাই না, আরো অনেক জেলেরাই ইলিশ মাছ ধরত। তাই বিষখালীতে ঢুকে পড়লেই তারা হাফ ছেড়ে বাঁচত, কারণ তারা যে পথ ধরে এখানে আসতো ওই পথটা ভুতুরে হলেও বিষখালী নদীতে আসলেই তাদের ভয় কমে যেত, কারণ অনেক জেলেরাই তো ওখানে মাছ ধরতো। কিন্তু যেদিন ঘটনাটা ঘটে ওই দিন একদমই কোনো নৌকা ছিল না পুরো নদীতে, মানে তাদের চোখ যত দূর যায় কিছু দেখছে না। আর নৌকা যদি থাকে, ওই নৌকায় তো হারিকেন জ্বালানো থাকে বা কোনো কুপি জ্বালানো থাকে, অনেক দূর থেকেও তো ওই আলো বোঝা যায়, কিন্তু ওখানে কোনো আলো ছিল না। এটা দেখে তারা তো খুবই অবাক হয় যে কি ব্যাপার, কোনো নৌকাই নাই, কোনো জেলেই নাই, একটা হারিকেন বা কুপিও জ্বালানো নাই, আজব ব্যাপার। যাই হোক, তারা মাছ ধরার জন্য জাল পাতে, আর ওই দিন বেশ ভালোই মাছ ধরা পড়ছে জালে। তারা অত বড় নদীতে মাছ ধরতে ধরতে এই বিষয়টা ভুলেই যায় যে তারা একাই আছে শুধু এই বিশাল নদীর মধ্যে। তারা মাছ ধরতে ধরতে এক সময় হঠাৎ করে দেখে অনেক চাকচিক্যময় একটা জাহাজের মতো আসছে। ওই সময় এত চাকচিক্যময় জাহাজ, তারা শুধু মানুষের কাছে গল্প শুনতো যে ওই বিলেতে এরকম জাহাজ আছে, আমেরিকাতে এরকম সুন্দর সুন্দর লঞ্চ আছে, মানে তাদের ভাষায় তারা যেটা বুঝতো আর কি। কিন্তু এত সুন্দর, এত আলোকিত একটা নৌযান হতে পারে এটা তাদের কল্পনাতেও ছিল না। আর ওটা দেখে তারা বুঝলো যে ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিল। আর হঠাৎ করে এই নৌকার মধ্যে এমন এক অদ্ভুত জাহাজ দেখে তাদের মনের অবস্থা কেমন হতে পারে, প্রিয় লিসেনার্স, আপনি বুঝতে পারছেন। ফয়েজ চাচা আর রতন মিয়া দুজনেই অবাক হয়ে যায় এটা দেখার পর। যাই হোক, তারা তখনও ভাবছে সত্যিই কোনো বিদেশি জাহাজ এখানে আসলো নাকি। কিন্তু হঠাৎ করে তারা লক্ষ্য করে ওই জাহাজে যে লোকগুলো দেখা যাচ্ছে তারা অস্বাভাবিক রকমের লম্বা, আর তাদের কারো মাথা 2টা, আবার কারো নাকি একটা হাত একটা পা। এমন অবস্থা দেখে রতন মিয়া তো ভয়ে যা দোয়া দরুদ জানে সেটা পড়া শুরু করেছে। ফয়েজ চাচাও খুব ভয় পেয়েছে, কিন্তু উনি নিজেকে সামনে রাখার চেষ্টা করছেন। আর ফয়েজ চাচা রতন মিয়াকে বলে, রতন দ্রুত নৌকা বা, যত তাড়াতাড়ি সম্ভব এই নদী থেকে বের হই, আর নদীর পাড়ে যা তাড়াতাড়ি। ফয়েজ চাচা তো জাল গোটাতে শুরু করে, আর ওই যে জাহাজটা খুবই তাড়াতাড়ি তাদের ওই নৌকার দিকে এগিয়ে আসতে থাকে। এক সময় ওই জাহাজটা তাদের ছোট নৌকার খুব কাছাকাছি চলে আসে,
এখনই ওই জাহাজের নিচে নৌকাটা ঢুকে যাবে, এমন একটা অবস্থা হয়। তখন নিরুপায় হয়ে ওই জাহাজকে হাত নেড়ে চিল্লাতে চিল্লাতে বিভিন্ন রকমের উপায়ে তাদের চোখে পড়ার চেষ্টা করে। একসময় তাদের চিৎকার শুনতে পায় জাহাজে থাকা 2 মাথাওয়ালা 1 হাত পাওয়ালা ওই জিনিসগুলা। তারা জানতো, মানে এই ফয়েজ চাচা আর রতন মিয়া জানতো যে তারা যাদের সংকেত দিচ্ছে তারা কেউ মানুষ না, কিন্তু ওই জাহাজটা তাদেরকে পিষে ফেলবে, আর উপার্জনের এই একটা মাত্র মাধ্যম এই নৌকা জাল এগুলো নষ্ট হয়ে যাবে। তাই তারা বাধ্য হয়েই তাদেরকে সংকেত দেয়। যাই হোক, ওই অশরীরী যেগুলো ছিল এখানে ওই জাহাজের মধ্যে, যখন ওরা এই দুইজনকে দেখতে পায় তখন ওরা নাকি অবাক হয়ে তাদের নিজেদের মধ্যে কি যেন বলা বলি করে, মানে ওরা নিচ থেকে দেখছে এটা। আর তারা এই দুইজনকে দেখার পর অদ্ভুতভাবে ওই জাহাজটা থামিয়ে দেয়। জাহাজটা থামতে একটু সময় লাগে, আরো এগিয়ে যায়, কিন্তু ওটা থেমে যায়। আর ওই অশরীরীরা জাহাজের উপরে বসে এই ফয়েজ চাচা এবং রতনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমরা মানুষরা যেমন অদ্ভুত কিছু দেখলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি, মনে হচ্ছে যে ওরা ভয় দেখানোর পরিবর্তে এই দুজন মানুষকে দেখে খুবই অবাক হয়েছে। কিন্তু ফয়েজ চাচা এবং রতন মিয়া আরো অবাক হয়। সবচেয়ে বড় ধাক্কা লাগে তাদের তখন যখন দেখতে পায় ওই জাহাজের মধ্য থেকে হঠাৎ করে 4 জন ব্যক্তি বের হয়ে এসেছে, এবং ওই 4 জন ব্যক্তিকে এই দুজন চিনতে পারে। তারা হচ্ছে ওই যে শ্মশান ঘাটে নৌকায় পার করে দিয়েছিল যে 4 জনকে, এই 4 জন ব্যক্তি তারা, সেই জটাধারী ধুতি চাদর পরিহিত ব্যক্তি। ওই 4 জন ব্যক্তি ফয়েজ চাচা এবং রতন মিয়াকে বলে, এই রতন আর ফয়েজ জাহাজে ওঠো। তখন ওই অশরীরীদের মধ্যে থেকে 2 জন হাওয়ায় ভেসে এসে তাদেরকে ওই নৌকা থেকে জাহাজে তুলে নিয়ে যেতে চায়। তখন ফয়েজ চাচা ওই 4 জনের দিকে তাকিয়ে বলে, আমাদেরকে ছেড়ে দেন, আমরা বাড়ি যাব, দরকার হয় আর কোনোদিন এই নদীতে মাছ ধরতে আসবো না, তাও আমাদেরকে মাফ করেন, ভুল হয়ে গেছে, আমরা কিভাবে চলে আসছি এখানে নিজেরাও জানি না। তখন এই 4 জনের মধ্যে থেকে একজন বলে, ফয়েজ ভয় পেও না, তোমাদের নৌকা সহ জাহাজের উপরে চলে আসো, রাতের মধ্যেই তোমরা তোমাদের বাড়িতে চলে যাবে, কোনো ভয় নেই। এই জিনদের রাজার মেয়ের বিয়ে, আমরা এখানে বিয়ে পড়াতে এসেছি, তোমরা আমাদের উপকার করেছো, তোমাদের কোনো ক্ষতি ওরা করবে না। তারা এমন কথা বলার পর আর কোনো উপায় না পেয়ে তাদের জাহাজে উঠতে হয় তাদেরকে। ওই যে অশরীরীরা নিচে নেমে এসেছিল ওরাই ওদেরকে শূন্যে ভাসিয়ে জাহাজে উঠায় নাই। তারা জাহাজে ওঠার পর দেখতে পায় নদীতে বসে এই যে চাকচিক্যময় জাহাজ তারা দেখছিল, এখন তো সেটা না। জাহাজের পুরো কাঠামো জুড়ে অনেক বড় বড় তাল গাছ, বেল গাছ, এরকম জঙ্গল হয়ে আছে গাছের। আর এক একটা গাছে অনেকগুলা 1 হাত 1 পা 2 মাথাওয়ালা অদ্ভুত মানুষ বসে আছে। কারো কারো অবশ্য একটা মাথাও ছিল, কিন্তু তাদের শারীরিক গঠন অনেক বড় ছিল। তারা জাহাজে ওঠার পর ওই 4 জন এই ফয়েজ চাচা এবং রতন মিয়াকে জাহাজের এক কোণে বসতে বলেন। তো এই 2 জন তো জাহাজের এক সাইডে বসে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে। তারা দেখে যে এদের অনেকেই কি যেন খাচ্ছে, কিন্তু ওরা প্রত্যেকেই এই যে 4 জন, মানে ওই যে অশরীরী বা এই অদ্ভুত টাইপের পিশাচগুলো এই 4 জনকে খুব সম্মান করছে, যেখান দিয়ে যাচ্ছে হাতের ইশারা করে কুর্নিশ করছে, নমস্কার জানাচ্ছে, এমনটা আর কি। মনে হচ্ছে যে এই 4 জন ওদের কাছে খুবই সম্মানিত। তো ওই যে 4 জন, ওই 4 জন কয়েকজন পিশাচকে, যে যারা খাবার পরিবেশন করছিল, বলে যে এই ওদের 4 জনকে খাবার দাও, এরকম ইশারা করে কিছু বলছিল খাবার দেওয়ার কথা। ওরা বুঝলো যে খাবার দেওয়ার কথাই বলছে। তখন ওদের মধ্যে থেকে একজন এসে এই ফয়েজ চাচা এবং রতন মিয়াকে খাবার দেয়। ফয়েজ চাচা এবং রতন মিয়া দেখে যে মাছের আঁশ, মাছের মাথা, মাছের বিভিন্ন কলিজা, এগুলো দিয়ে কেমন এক ধরনের খাবার বানানো। এটা দেখে আসলে তাদের খাবার রুচি হচ্ছিল না, খেতে চাচ্ছিলেন না তারা। তখন ওই পিশাচরা একে অন্যকে কি যেন বলছিল। তখন ওই 4 জন আবার এগিয়ে এসে বলে, তোমরা খাও, ভয়ের কিছু নাই, এটা সুস্বাদু খাবার, আর তোমরা খাচ্ছ না দেখে ওরা রাগ করছে। তখন ফয়েজ চাচা এবং রতন মিয়া নিজেদের অনিচ্ছা সত্ত্বেও যখন ওই খাবার মুখে দেয়, মুখে দিয়ে খুবই অবাক হন। এই কারণে অবাক হন, এই খাবারগুলো অত্যন্ত সুস্বাদু। তো ওনারা সেটা খান, এবং খেতে খেতে একটা পর্যায়ে তাদের খুব ঘুম আসে। তখন তারা ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙে তাদের
ভোরবেলাতে তাদের দুজনকে তাদের নৌকায় অচেতন অবস্থায় পায় ওই যে মালাকার বাড়ির শ্মশান ঘাটের কাছে তাদেরই পরিচিত অন্য জেলেরা মাছ ধরে বাড়ি ফেরার পথে তাদের নৌকা ওই জায়গায় ভাসমান অবস্থায় পায়। কিন্তু নৌকাটা কোনো কিছুর সাথে বাধা ছিল না, নদীতে স্রোত ছিল, কিন্তু তারা দেখে নৌকাটি ভাসছে কিন্তু কোথাও যাচ্ছে না। যাই হোক, তাদের চোখে মুখে পানি ছিটিয়ে তাদের হুঁশ ফেরানো হয়। তখনও তাদের চোখে অনেক ঘুম ছিল। তো এই ফয়েজ চাচা এবং রতন মিয়াকে যার যার বাড়িতে নিয়ে যাওয়া হয়। 2 দিন পর তারা মোটামুটি স্বাভাবিক হন। তখন তারা জানতে পারে যে তাদের নৌকায় নাকি অনেক বড় বড় সাইজের ইলিশ মাছ পাওয়া গেছে। তারা ওই শ্মশান ঘাটের অমন খালের মতো নদীতে কিভাবে ইলিশ মাছ পেল, এটা সবাই অবাক হন। আর জ্ঞান হারিয়ে কিভাবে ওখানে পড়েছিল এটা সকলে জানতে চান। তখন এই যে রতন মিয়া, এই 2 জনের সাথে কি ঘটেছে সবকিছু তার পরিবার এবং আশেপাশের লোকদেরকে বলেন। মূলত ওই 4 জন তারা ঘুমিয়ে পড়ার আগে নাকি বলেছিল যে এখানে যা যা ঘটেছে এগুলো যেন তারা কারো কাছে না বললে নাকি ওদেরও ক্ষতি হবে, আর এই ফয়েজ চাচা এবং রতন মিয়ারও ক্ষতি হবে। আর ওই পাথরটা নাকি ওই 4 জন ওদের কাছ থেকে নিয়েছিল। ফয়েজ চাচা এই ঘটনা কাউকে না বললেও রতন মিয়া তো সকলের কাছে বলে দেয়। তখনই এই বিষয়টা সবাই জানতে পারে। এরপর একজন হুজুর ডেকে আনা হয়, দোয়া কালাম পরে ফু দেওয়া হয়, আরো কিছু রিচুয়াল করা হয় এবং তাদের সাথে কি হয়েছে এটা জানার চেষ্টা করে সবাই। যে হুজুর এসেছিলেন তিনি বেশ কিছু পরহেজগার জিনের সাথে যোগাযোগ করেন। ওই জিনগুলো তারই অনুগত ছিল, তাকে বিভিন্ন খবর এনে দিত। তো ওই হুজুর সেই জিনদের মাধ্যমে জানতে পারেন যে তারা যখন এই ফয়েজ চাচা এবং রতন মিয়া যখন ওই শ্মশান ঘাট থেকে নৌকায় বিষখালী নদীতে মাছ ধরতে যাচ্ছিল, তখন তারা 4 জন সাধক টাইপের জিনকে সাহায্য করেন। ওই জিনদের কাজ তারা মানুষের বেশ ধরে মানুষের মাছ থেকে বিভিন্ন শিক্ষা অর্জন করত, ধর্মীয় শিক্ষা বা অন্যান্য শিক্ষা এগুলো অর্জন করে এরা তাদের সম্প্রদায়কে গিয়ে শিক্ষা দিত। আর এরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের জিন ছিল। ফয়েজ চাচা আর রতন মিয়া তাদের সাহায্য করায় তারা তাদের উপর খুব খুশি হয়। আর তাদেরকে যে উপহার হিসেবে পাথরটা দিয়েছিল সেটা ছিল মাণিক্য পাথর। ওই জিনেরা যখন দেখে যে তারা এই পাথরগুলো পাওয়ার পর আবারও মাছ ধরতে এসেছে, তার মানে হচ্ছে ওই পাথরটি ওরা আসলে চিনতেই পারে নাই, এই পাথরের সঠিক ব্যবহার তারা করতে পারবে না। আর যদি এমন হতে পারে যে কোনো মানুষ এই পাথরের সঠিক দাম না দিয়ে ওদের কাছ থেকে নিয়ে যেতে পারে, যেটাতে ওদের 4 জনের অসম্মান করা হবে। তাই ওই জিনেরা তাদের কাছ থেকে পাথরটা নিয়ে যায়। আর ওই প্রসিদ্ধ 4 সাধক জিনদের সাহায্য করতে গিয়ে জিনদের অজান্তেই তাদের মায়াজালে ওই বিষখালী নদীতে গিয়ে পৌঁছে। আর এই মায়াজালের কারণেই এই ফয়েজ চাচা এবং রতন মিয়া নদীতে অন্য কোনো নৌকা বা জেলেদেরকে দেখতে পায়নি, অথচ নদীতে কিন্তু ওই অবস্থায় অনেক নৌকা এবং জেলেরা অবস্থান করছিল এবং ওখানকার কোনো জেলে বা আরো যারা ছিল কেউই এই ফয়েজ চাচা এবং রতন মিয়াকেও দেখেনি। মূলত এই মায়াজালের কারণেই এই ঘটনাটা ঘটছিল। তারাও কাউকে দেখছে না, অন্যরাও তাদেরকে দেখছে না। আর মাঝখান থেকে এমন এক অদ্ভুত জিনিস দেখে সেটা জিনেরাও আশা করেনি যে এই জিনিসটা কেউ দেখে ফেলবে। যাই হোক, যেহেতু জিনদের শিক্ষককে তারা সাহায্য করেছে, এই কারণে অন্য জিনগুলো তাদের কোনো ক্ষতি করেনি। তারা যখন বুঝতে পেরেছে যে তাদের মায়াজালে ভেসে তারাও তাদের দুনিয়াতে এসে পড়েছে, তাই তারা তাদের জাহাজে তুলে নেয় আর তাদের আনন্দ অনুষ্ঠান শেষ হলে তাদেরকে লোকালয়ে নামিয়ে দিয়ে যায়। আর ওই 4 জন জিন জ্ঞান লাভের আশায় আবারও বেরিয়ে পড়েছে। কিন্তু তাদের এই বিষয়টা গোপন রাখতে বলেছেন ওই অশরীরা। কিন্তু এই ফয়েজ চাচা তাদের কথা শুনলেও এই রতন মিয়া তো কথা রাখেনি, তার পেট পাতলা লোক কথা বলে ফেলেছে। তাই রতনের উপর তারা খুবই ক্ষিপ্ত, সুযোগ পেলেই নাকি রতনকে ক্ষতি করবে। এটাই ওই হুজুর জানান, যেটা ওই জিনেরা এসে ওই হুজুরের জিনেরা এসে ওই হুজুরকে বলেছেন। এইবার রতনের পরিবার লোকজন তো খুবই ভীত হন, তারা হুজুরকে একটা ব্যবস্থা নিতে বলেন। কিন্তু হুজুর বলেন, দেখুন আমার বাধ্য জিনেরা আমাকে রতনের বিষয়ে দূরে থাকতে বলেছে, কারণ ওর উপর ক্ষিপ্ত প্রায় শত শত জিন। আমার বা আমার মিত্র যে জিনগুলো রয়েছে তাদের ক্ষমতা নাই ওদের সাথে পেরে ওঠা। আর যেহেতু ওয়াদার বরখেলাফ হয়েছে, এই জন্য এখানে কিছু করার নাই। এই বলে হুজুর তাদের কাছে ক্ষমা চান আর বলেন রতনকে মাছ ধরতে যেতে কেউ দিবেন না,
আর ওকে চোখে চোখে রাখেন, পারলে আরো বড় কোনো হুজুরকে দেখান, উনি যদি কোনো সমাধান করতে পারে। আর রাত যদি হয়, কেউ যদি ডাকে সেজন্য না যায়। এরপর রতন মিয়া আসলে বেশি দিন বেঁচে ছিলেন কি ছিলেন না, আসলে রতন মিয়া মারা গিয়েছিল কিনা, এটাও ফয়েজ চাচা ঠিক করে বলতে পারেনি। কারণ ওই ঘটনার পরপরই রতন মিয়া অনেকটা উন্মাদের মতো হয়ে গেছিল। উন্মাদ না, আবার উন্মাদ এরকম আর কি। তাকে দিনের বেলায় খুবই কম দেখা যেত, সে সারাদিন ঘুমাতো। আর রাতের বেলায় তাকে কেউ কেউ নাকি দেখতে পেত, রাতের বেলা ঘুরে বেড়াতো। তো এই কারণে তাকে অনেকে উন্মাদ বলেছিল। যাই হোক, রতন মিয়ার কি হয়েছিল তা এই ফয়েজ চাচার কাছ থেকে জানতে চাইলে উনি সহজে বলতে চাননি এই পিয়াল ভাইয়ের কাছে। তো একটা পর্যায়ে অনেক জোরাজুরি করার পর এই রতন মিয়ার বিষয়ে কিছু জিনিস জানা যায়। ফয়েজ চাচা বলেন যে রতন মিয়া ওই কথা সবাইকে বলার পর তার পরিবার যখন জানতে পারে যে রতন মিয়ার বিপদ আছে, তখন থেকে রতন মিয়াকে তারা খুব সাবধানে এবং চোখে চোখে রাখতো। আর এই রতন মিয়াও তো একটু ভীতু টাইপের মানুষ ছিল, ও সাবধানে থাকতো। আর ফয়েজ চাচাও যেহেতু এই বিষয়টার সাথে ইনভলভ ছিল, তাই তার পরিবারও তাকে মাছ ধরতে যেতে দিত না। আর রতন মিয়ার সাথেও খুব একটা বেশি তার কথা হোক এটাও তার পরিবার চাইতো না। এই জন্যই মূলত দুজনের মধ্যে দেখাশোনা কথাবার্তা কম হতো। কিন্তু এই বিষয়টার বেশ কিছুদিন পর ফয়েজ চাচা নামাজ পড়ার জন্য মসজিদে যান, তখন রতন মিয়ার সাথে দেখা হয়। ফয়েজ চাচা রতন মিয়ার অবস্থা কি এটা জানতে যখন চান, তখন এই রতন মিয়া ফয়েজ চাচাকে বলেন যে ফয়েজ ভাই, ওই দিনের পর থেকে আমার সাথে অনেক কিছু হয়েছে, এখন তার বলতে চাই না। ওইটুকু কথা বললে তো অনেক ঝামেলায় পড়ে গেছি। আমার সাথে অনেক রকমের ভয়ের কাজ হয়, কিন্তু এখন আমার অভ্যাস হয়ে গেছে। তারপর হঠাৎ করে রতন মিয়া ফয়েজ চাচাকে বলেন, ভাই আমরা তো ওই দিন একসাথে ছিলাম, তাই তোমাকে কথাটা বলি। আমি এখন যে কথাটা বলবো তার জন্য তাদের কাছ থেকে আমার অনুমতি নিতে হয়েছে। ফয়েজ চাচা বলেন, কাদের কাছ থেকে আবার অনুমতি নিয়ে তোমার আমার সাথে কথা বলা লাগবে, তুমি বলো। তখন এই ফয়েজ চাচাকে রতন মিয়া বলে, ভাই আমি ওই কথাগুলো মানুষের কাছে বলে দিয়েছি, তাই ওই সাধক শ্রেণীর যে 4 জন জিন তারা আমাকে শাস্তি স্বরূপ অনেক ভয়ঙ্কর কাজ করতে বলে, আর সেটা আমাকে করতেও হয়। এগুলো এত ভয়ঙ্কর কাজ যে আমি খুবই ভয় পাই। যদিও তারা আমার সাথে থাকে তাও আমার ভয় লাগে। আমি তাদের কাছে তোমার কথা বলছি, তারা বলছে তুমি তাদের কথা কাউকে বলোনি, তাই তারা তোমাকে কোনো শাস্তি দেবে না। তবে তুমি যদি নিজের ইচ্ছায় আমার সাথে তাদের হয়ে কাজ করো, তাহলে তারা অনেক অনেক ধন দৌলত দিবে আমাদেরকে, আমাদের বিপদ হবে না, অনেক সাহায্য পাবো তাদের কাছ থেকে। আর তুমি যদি কাজ নাও করতে চাও, তাও তোমার উপর কোনো জোর জবরদস্তি নাই। তখন ফয়েজ চাচা তার কাছে জানতে চান কি ধরনের কাজ করতে হবে তাদের জন্য। তখন রতন মিয়া বলতে চায় না। তখন ফয়েজ চাচা বলেন, কাজ কি এটা না জেনে আমি কিভাবে রাজি হব, আমাকে তো আগে জানতে হবে কাজ কি। তখন রতন মিয়া বলে যে ওই অশরীরা নাকি সবসময় তাদের সাথেই থাকে, মানে তার সাথে থাকে ওই যে 4 জন যে অশরীরী বা সাধক শ্রেণীর জিন। তাই কাজের ধরন কি সেটা ফয়েজ চাচাকে বলতে পারবে কিনা, এটা রতন মিয়া মানে অদৃশ্যভাবে কারো কাছে জানতে চান। তখন কি বলেছিল এটা আর ফয়েজ চাচা শোনেন নাই। রতন মিয়া বলে যে তারা সম্মতি দিয়েছে। তখন রতন মিয়া ফয়েজ চাচাকে বলেন, তারা মাঝে মাঝে নাকি ব্ল্যাক ম্যাজিকের জন্য রতন মিয়াকে কোনো মানুষের কবর খুঁড়ে শরীরের বিভিন্ন অংশ কেটে আনতে বলে। যদিও ওই 4 জন সাধক জিনের মধ্যে কেউ না কেউ তার সাথে থাকতো। এছাড়া তাদের সম্প্রদায়ের কোনো জিন যদি মানুষের দ্বারা আক্রান্ত হতো বা কাউকে বোতলবন্দি করে ফেলা হতো বা কোনোভাবে কোনো জিনকে ক্ষতি করা হতো, কোনো মানুষ ক্ষতি করতো, কোনো তান্ত্রিক বা অন্য কেউ, তখন জিনেরা তো অনেক কাজে তারা সেটা সক্ষম হতো না কোনো জিনকে উদ্ধার করতে। সেই কাজগুলো এই রতন মিয়াকে করতে বলতো। রতন মিয়া মানুষ হিসাবে সেই কাজটা করা তার জন্য অনেক ইজি ছিল। এইভাবেই সে জিনদেরকে উপকার করত। আর এই জিনেরাও নাকি রতন মিয়াকে অনেক টাকা পয়সা দিয়েছে। রতন মিয়ার এখন কোনো টাকা পয়সার সমস্যা নেই। যদি ফয়েজ চাচাও করে তাকেও নাকি অনেক টাকা পয়সা দিবে। কিন্তু ফয়েজ চাচা সব শুনে রতন মিয়াকে বলে দেয় যে বাপুরে আমি এই কাজের মধ্যে নাই। আর যেহেতু রতন মিয়া বলেছিল যে ওই 4 জন সাধক শ্রেণীর অশরীরী জিন সবসময় ওই রতন মিয়ার সাথেই থাকে, ওই অবস্থায় ফয়েজ চাচা বলে ওঠেন
যে জনাব, আপনারা এই রতন মিয়াকে ক্ষমা করে দেন, ওকে মুক্তি দেন। তখন ওই শূন্য থেকেই ভারী কণ্ঠে কেউ একজন বলে ওঠে যে ফয়েজ, এই অনুরোধ করো না, তুমি না করলে কোনো সমস্যা নাই, তোমাকে জোর জবরদস্তি করব না, কিন্তু রতনকে এই কাজ আমৃত্যু করতে হবে। আমাদের কখনো যদি মনে হয় ওকে মুক্তি দেওয়া উচিত, তখনই দেব। তখন এই ফয়েজ চাচা ভয় আর কোনো কথা না বলে ওইখান থেকে বাড়িতে ফেরত আসেন। এরপর খুবই কম দেখা টাকা হতো, কথাবার্তা খুব একটা হতোই না। এরকম চলতে চলতে রতন মিয়াকে একটা সময় আর কেউ দেখতে পায় না। খোঁজখবর নিয়ে জানা যায় রতন মিয়া নিরুদ্দেশ হয়ে গেছে। একদিন রাতে ঘর থেকে বের হয়ে আর নাকি বাসায় ফেরত আসেনি। এটাই ছিল ঘটনা। এইটা এই ফয়েজ চাচা জাহিদুর রহমান পিয়াল ভাইয়ের কাছে বলেছেন। আর চাচার বয়স সম্পর্কে তো বলেছি, প্রায় 120 বছরের কাছাকাছি হবে। তার জন্য দোয়া চেয়েছেন জাহিদুর রহমান পিয়াল ভাই। ফয়েজ চাচা জীবিত আছেন। রতন মিয়ার পরিবার পরিজনও এখনো আছেন, কিন্তু রতন মিয়ার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। উনি জীবিত আছেন না মারা গেছেন না কোথায় আছেন, কি করছেন, এই বিষয়ে কেউ কিছু জানে না। এভাবেই রতন মিয়ার যেই ব্যাপারটা আস্তে আস্তে মানুষের সামনে থেকে চলে যায়। রতন মিয়া এখন কোথায় গেছেন, এটা জানতে পারলে হয়তোবা আরো অনেক কিছু জানা যেত। প্রিয় লিসেনার্স, দারুণ একটি ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি তাসিন আহমেদ, ঢাকার গুলশান থেকে বলছি। আমি একজন স্টুডেন্ট। লিসেনারদের ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘটনা শোনার একটা আগ্রহ আমি লক্ষ্য করেছি, তাই আজকে আমার সংগ্রহ করা একটা কালো জাদুর ঘটনা আপনাকে শেয়ার করছি। ঘটনাটি পড়ে শোনালে খুশি হব। আমি তাহলে মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে চট্টগ্রামের একটা এলাকায়। আমার এক আত্মীয়ের উপর মূলত কালো জাদু করা হয়েছিল। তিনি সম্পর্কে আমার নানা হন। 2006 সালের দিকের ঘটনা। আমার ওই নানা ছিলেন খুবই ধনী একজন মানুষ। তার ছিলেন 3 ভাই এবং 2 বোন। আমার সেই নানা ছিলেন সবার বড়। ভাইয়া, আমি এখন আমার সেই নানার ভাষাতেই ঘটনাটি বলছি। আমার নাম মোহাম্মদ হাকিম আলী। আমার বাবা মারা যান 2005 সালে। বাবা মারা যাওয়ার আগে তার ধন সম্পদ আমাদেরকে ভাগ করে দিয়ে যেতে পারেননি। বাবার মারা যাওয়ার পরে আমরা ভাইয়েরা এবং বোনেরা মিলে একটা আলোচনা করি যে কয়দিন পরে মায়ের কাছ থেকে আমরা আমাদের সম্পত্তি বুঝে নেব। সিদ্ধান্ত অনুযায়ী কিছুদিন পরে মায়ের উপস্থিতিতে আমরা আমাদের সম্পত্তি পেয়ে যাই। 3 ভাইয়ের তুলনায় আমার আর্থিক অবস্থা একটু ভালো ছিল, তাই সব দিক থেকে আমার সম্পদের পরিমাণ সবার তুলনায় বেশি ছিল। সবকিছু খুব ভালো চলছিল, যে যার মতো জীবন অতিবাহিত করছিল। কিন্তু হঠাৎ করেই বেশ কিছুদিন পরে একটা সমস্যা শুরু হয়। একদিন আমার শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। প্রথম 2 দিন হালকা শরীর খারাপ ছিল, কিন্তু তারপর থেকে প্রচণ্ড জ্বর, বমি এবং মাথা ব্যথা শুরু হয়। তাছাড়াও মাঝে মাঝে অনুভব করতাম কেউ যেন আমার চুল ধরে অনেক জোরে টান দিচ্ছে হঠাৎ করেই। এছাড়াও আমার পুরো শরীরে কেউ বেত দিয়ে আঘাত করলে যেমন দাগ বসে যায় তেমন দাগ দেখা যেত, অথচ কেউ আমাকে মারতই না। খুব ব্যথা লাগতো। দিন দিন শরীরের অবনতি হচ্ছিল। আমার পরিবার প্রথমে ভেবেছিল যে এটা হয়তো তেমন গুরুতর কিছু না। খুব ব্যথা লাগতো, কিন্তু আমার অবস্থা বেশি খারাপ হওয়ায় তার একজন কবিরাজকে ডেকে আনা হয়। কিন্তু কবিরাজ এসে তেমন কোনো সুবিধা করতে পারেননি। কবিরাজ বলল খুব বাজেভাবে নাকি আমার উপরে বান মারা হয়েছে, অর্থাৎ কালো জাদু করা হয়েছে। কবিরাজ বলল আমার পক্ষে এর প্রতিকার করা সম্ভব না, আপনারা কোনো ভালো আলেম অথবা ভালো কোনো কবিরাজের পরামর্শ নেবেন। এরপর আবারও এক জায়গা থেকে একজন কবিরাজ আনা হলো। এই কবিরাজ খুব ভালো এবং প্রশংসনীয় ছিলেন। তিনি আমার বাড়িতে ঢুকেই বললেন, আপনারা অনেক দেরি করে ফেলেছেন, রোগীকে বাঁচানো এখন কষ্টকর। এরপর কবিরাজ আমার পাশে বসলেন এবং বললেন, কেউ আপনার উপরে একটা জিন চালান করেছে। জিনটা প্রতি পদক্ষেপে আপনাকে কষ্ট দিচ্ছে। আপনার কোনো কাছের মানুষই এই কাজ করেছে। কবিরাজের কাছে জিজ্ঞাসা করা হলো যে কে এই কাজটা করতে পারে, কিন্তু কবিরাজ কিচ্ছু বলতে পারেননি।
কবিরাজ তারপর চলে যান। এরপর আমার বড় ছেলে জহির বুদ্ধি করে তার 3 জন বন্ধুকে নিয়ে আমার মেজ ভাই এবং সেজ ভাই এই 2 জনের উপরে নজর রাখতে শুরু করে এবং আমার আরও 2 চাচাতো ভাইয়ের উপরও নজর রাখা হয়। কাছের মানুষ বলতে গেলে এরাই ছিল আমার। তাছাড়া আমার 2 বোন থাকতো অনেক। ওদের 2 জনকেই সন্দেহের কাতারে রাখেনি, কারণ আমার 2 বোন সবসময় আমার ভালো চেয়ে এসেছে। যাই হোক, প্রায় 1 সপ্তাহ নজরদারিতে রাখার পরও কারোর বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে আমার অবস্থা আরো খারাপ হতে থাকে। আমার পুরো শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি বাঁচার আশা ছেড়েই দিয়েছিলাম, মৃত্যুর সাথে লড়াই করছিলাম। একদিন যেটা হলো, জহির লক্ষ্য করলো যে তার মেজ চাচা অর্থাৎ আমার মেজ ভাই অনেক গভীর রাতে বাসা থেকে বের হচ্ছে। জহির তখন তার পিছু নেয়। পিছু করতে করতে জহির দেখলো আমার মেজ ভাই, যার নাম ইয়াকুব, সে আমাদের গ্রাম থেকে একটু দূরে একটা পরিত্যক্ত বাড়ির দিকে যাচ্ছে। বাড়িটা ছিল বেশ বড় এবং খুব নির্জন একটা জায়গায়। জহির দেখলো তার চাচা ইয়াকুব ওই বাড়ির ভেতরে ঢুকে গেল। জহিরও তার পেছন পেছন ওই বাড়ির ভেতর ঢুকলো। জহির দেখলো তার চাচা ইয়াকুব একটা ঘরের মধ্যে ঢুকে গেল। এরপর জহির যা দেখলো সেটা দেখে ও কোনো মতেই মারতে পারছিল না। জহির দেখলো ওর চাচা এবং একটা তান্ত্রিক টাইপের লোক 2 জন মিলে আমার ব্যাপারে কথা বলছে। জহির দেখলো ওই ঘরের ভেতরে 4 জায়গায় আগুন জ্বলছে। এছাড়াও কোনো মানুষের কয়েকটা কঙ্কাল, হাড় এবং কয়েকটা ছোট পুতুল ঘরের মধ্যে পড়ে আছে। এছাড়াও আরও একটা অবাক করা ব্যাপার ছিল, সেটা হলো জহির দেখলো সেই তান্ত্রিক এবং তার চাচা ইয়াকুব একটা অদৃশ্য কিছুর সাথে কথা বলছে। এই দৃশ্য দেখে তার বুঝতে বাকি রইল না যে এটা আমার মেজ চাচার কাজ। জহির তখন সেখান থেকে বাড়ি চলে আসে। পরের দিন ওই কবিরাজকে আবার ডেকে আনা হয়। তারপর কবিরাজ সবকিছু খুলে বললে তিনি বলেন, আপনাকে সুস্থ করা খুব কঠিন, কিন্তু আমি একটা চেষ্টা করব, দেখেই কিছু করা যায় কিনা। এরপর কবিরাজ আল্লাহর দোয়া কালাম পড়া শুরু করল। অনেক জোরে জোরে উচ্চ কণ্ঠে কোরআনের বিভিন্ন সূরা পাঠ করছিল এবং 1 গ্লাস পানির মধ্যে ফু দিচ্ছিল। প্রায় 10 মিনিট যাবত এভাবে কোরআন পাঠ করার পরে কবিরাজ আমার শরীরে সেই পানির থেকে হাতে পানি নিয়ে আমার গায়ে ছিটিয়ে দিলেন। তারপর তিনি মনে মনে কিছু একটা পড়ে ওই শয়তান জিনের উদ্দেশ্যে একটা জোরে ফু দিলেন। তারপর কবিরাজ বললেন, আপনার মেজ ভাই আপনাকে অনেক হিংসা করে। আপনার এত ধন সম্পদ উনি মেনে নিতে পারেননি, তাই তিনি আপনার উপরে কালো জাদু করেছেন। আপনাকে এই দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করেছেন, কিন্তু এর ফল ভালো হবে না। আপনার শরীরে যে পানি ছিটিয়ে দিলাম, এটার কারণে ওই জিন আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তবে আমি ওই জিনের উদ্দেশ্যে একটা মন্ত্র পড়ে দিয়েছি, যার ফলে ওই জিন এখন আপনার মেজ ভাইয়ের কোনো একটা ক্ষতি করতে পারে। কবিরাজ বললেন, আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করেছি আপনাকে সুস্থ করার। আল্লাহ সহায় হলে সুস্থ হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু আপনার শরীরে এখন যা অবস্থা, তাতে ভবিষ্যতে কি হবে তা নিশ্চিত করে কথা বলাটা কঠিন। এরপর কবিরাজ আমাদেরকে বিদায় জানিয়ে চলে যান এবং আমাদেরকে বলে গেলেন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। এরপর থেকে ধীরে ধীরে আল্লাহর রহমতে আমি সুস্থ হতে শুরু করি। প্রায় 2 মাস লাগে আমার সুস্থ হতে। এক কথায় বলতে গেলে মরতে মরতে আমি বেঁচে গেছি। তারপর আমি ভাবলাম যে ইয়াকুবের বিরুদ্ধে আমি কিছু একটা করব, কিন্তু দিন শেষে ইয়াকুব আবার আপন ভাই। আমি ওকে কিছুই বলিনি, কিন্তু কবিরাজের কথাটা কিভাবে যেন সত্যি হয়ে গেল। সত্যি সত্যি আমার মেজ ভাই ইয়াকুবের খুব বড় একটা ক্ষতি হয়েছিল। সেটা হলো, আমি সুস্থ হওয়ার 4 দিন পর এক রাতে ইয়াকুবের গরুর গোয়ালে আগুন লাগে এবং ইয়াকুবের 2টি গরু এবং 2টি ছাগল, শুধুমাত্র একটা গরু বেঁচে গিয়েছিল। বাকি 2টা ছাগল আর একটা গরু আগুনে পুড়ে মারা গিয়েছিল। এরপর থেকে আমি সুস্থতার সাথে জীবনযাপন করছি, কিন্তু ইয়াকুবের ক্ষতিটা আমার কাছে খুব কষ্টের ছিল। তো শাফিন ভাইয়া, এটাই ছিল আমার কালেক্ট করা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। যদি প্রচারযোগ্য মনে করেন তাহলে আশা করি পড়ে শোনাবেন। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি আমাদের হাতে চলে আসছে,
এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নরসিংদী থেকে রাকিব ভাই। রাকিব ভাই বলছেন যে এই ঘটনাটি তিনার আঙ্কেলের সাথে ঘটে যাওয়া ঘটনা। আজ থেকে প্রায় 15-20 বছর আগের ঘটনা আর কি। তো সেই ঘটনাটি আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি। তো তার আগে আমি একটা কথা বলে নিই যে ঘটনাটি একটি সত্য ঘটনা এবং অনেক ভয়ঙ্কর একটি ঘটনা। আপনারা শুনলে এবং আপনাদের গার লোম শিংড়ে যেতে পারে এরকম একটা ঘটনা। আমি নিশ্চিত আপনাদের এই ঘটনাটি ভালো লাগবে। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছে রাসেল ভাই। এই রাকিব ভাইয়ের আঙ্কেলের নাম ছিলেন রকিব। এই রকিব আঙ্কেল আগে গ্রামেই থাকতেন, গ্রামে মাছ ধরতেন এবং আশেপাশে আর কি কাজকাম করতেন এবং রাত্রিকালীন সময় আর কি মাছ ধরতেন। তিনার পেশাটা ছিল মাছ ধরা মোটামুটি, আর দিনের বেলা করে বাসার কৃষিকাজ করতেন। তো এই রাকিব ভাইয়ের আঙ্কেল, এই আঙ্কেলের যে একটা পেশা ছিল মাছ ধরা, তিনার আর কি খুবই একটা নেশা ছিল যে এইরকম করে মাছ ধরবেন। এবং তিনার আরেকটা নাম ছিল যে আজিজ মাছুয়া, এরকম করে সবাই আর কি ডাকতো, ডাক নাম আর কি। আর এই নামটা ধরে মোটামুটি তিনাকে অনেক লোকেই চিনতো এবং মানে মোটামুটি বলতে সবাই আর কি এই নামেই চিনতো, এই আজিজ মিয়াকে, আজিজ মাছুয়াকে। সো রাসেল ভাই, এই আজিজ আঙ্কেল, আমি ওনার ধরন ধরে আর কি ঘটনাটি বলতেছি যে এই আজিজ আঙ্কেল প্রতিনিয়তই কিন্তু রাত্রিকালীন সময় মাছ ধরতেন। তিনার বাড়ির অবস্থাটা মোটামুটি ভালো ছিল না, কারণ তিনি একাই ওই বাড়ির একজন কর্তা এবং কাজকাম করতেন। তাছাড়া কেউ ওই বাড়িতে ছিল না এবং উনি একমাত্র লোক যে ইনকাম করতেন। আর বাড়িতে খাওয়ার লোক ছিল মোটামুটি 5 জন, তিনার স্ত্রী এবং তিনি আর 3টা সন্তান, মিলে 5 জন। তাদের সংসারটা চালানো তারপর মানে খুবই একটা রিস্কি হয়ে যাচ্ছিল, লেখাপড়া করা সন্তানদের এবং খাওয়া দাওয়া, মানে মোটামুটি তার একটা সংসারে খুবই খারাপ অবস্থা। তো এই আজিজ আঙ্কেল প্রতিনিয়তই কিন্তু মাছ ধরতেন, কারণ এই মাছ বেচে তিনি সংসারটা চালাতেন এবং কৃষিকাজ করেও আর কি ছেলেমেয়ের লেখাপড়ার কাজের মানে খরচ চালাতেন। এভাবে কিছুদিন চলে যায়, যাওয়ার পরে মাছ ধরা একটু কমে যায়। তো তিনি ভাবেন যে যেহেতু এখন মাছ ধরা কম, আমি ঢাকায় যাই, ঢাকায় যেয়ে কিছু ইনকাম করে আর কি আসবো। তো তিনার ওয়াইফকে তিনি বাসায় রেখে, বাচ্চাদেরকে রেখে তিনি ঢাকা যায়। যে ঢাকা শহরে তিনি মোটামুটি কয়েক বছর রিক্সা চালায় এবং আর কি মাছ ধরার পেশাটা ছেড়ে দিয়েছেন একদম। মানে ঢাকা যেয়ে কয়েক মাস রিক্সা বইতে বইতে আর কি কয়েক বছর রিক্সা বয়ে ফেলছেন। তারপর হঠাৎ করে তিনি আর রিক্সা বোয়াবেন না, তিনি বাসায় চলে আসবেন। তিনার ছেলেটা বড় হয়ে গেছে, সেও এখন চাকরি বাকরি করে, তো এই জন্য তিনি বাসায় চলে আসছে এবং মেয়েগুলোকে বিয়ে দেওয়ার মতো উপযুক্ত হয়েছে। তো তিনি বাসায় আসছে। তো তিনি ঈদের সময় একদম বাসায় চলে আসে। আসার পরে তিনি ভাবে যে অনেক দিন যাবৎ মাছ ধরি না আমি, তো কোরবানি ঈদে বাসায় আসছে। তো তিনি মাছ ধরার জন্য আর কি বাজার থেকে একটা লাইট এবং একটা খোসা নিয়ে আসছে এবং তিনার বাসায় আশেপাশে একটা ঝাঁকি জাল ছিল, সেটাও নিয়েছে, নিয়ে আর কি নদীর ধারে গেছে। নদীর ধারে কিন্তু মোটামুটি একটা নৌকা পড়ে থাকে, সেই নৌকাটা নিয়ে তিনি আর কি নদীতে গেছে, নদীতে মাছ ধরতে গেছে এবং মাছটা ধরতে যাবে যখন তিনি দেখতে পাচ্ছেন যে সেদিনের আকাশের আবহাওয়াটা কীরকম জানি নিস্তব্ধ, নদীর পার্শ্ববর্তী সব কিছুই নিস্তব্ধ লাগতেছে ওনার কাছে। ইনি যে এতদিন মাছ ধরছে কয়েক বছর, তিনার কোনোদিনও এরকম খারাপ কিছু তিনার সাথে ঘটে নাই এবং কখনোই ঘটে নাই। তো তখন উনি ওরকম করে মাছ ধরতে যাচ্ছে, কোনো নিস্তব্ধ, কোনো আশেপাশে লোক নাই, তো তিনি ওগুলোকে কিছু মনে করে নাই, কারণ তিনার সাহস ছিল যে তিনি আগে মাছ ধরতো, আগের মতোই সব কিছু আছে।
তো এর মাঝে যে এলাকায় একটা দুর্ঘটনা ঘটছিল, এই দুর্ঘটনাটার আর কি কথা জানতেন না এই আজিজ কাকা। তো যেহেতু জানতেন না, আর কি কেউ ওনাকে বলে নাই যে এরকম দুর্ঘটনা ঘটছে। তো যখন উনি মাছ ধরতে গেছে, যাওয়ার পর তিনি মাছ ধরতে যেয়ে তিনি আর কি একটা জিনিস দেখতে পেল যে হঠাৎ করে মাছ ধরার সময় একটা বড় মাছ মানে ঝাঁকিতে আটকে গেছে। এই বড় মাছটাকে তিনি আর কি উঠানোর জন্য জোরে জালটা টানতেছে, কিন্তু জালটা উঠতেছে না। তিনি ভাবছে যে হয়তো বড় মাছ বা অনেকগুলো মাছ উঠছে। তো জাল ওঠানোর পর কোনো কষ্ট মষ্টে জাল ওঠানোর পর তিনি দেখতে পেলেন যে প্রচুর পরিমাণে মাছ আটকেছে জালে। তো তিনি তো মহা খুশি যে এত মাছ আটকে গেছে জালে। তো অনেকগুলো বড় মাছ আটকে গেছে এবং কয়েকটা শৈল মাছ আটকে গেছে। তো তিনি ভাবলেন যে আরেকটা জাল ঢেলে এবার বাসায় চলে যাব, যেহেতু মাছ তাড়াতাড়ি পাইছি তাড়াতাড়ি চলে যাব। তিনি আর কি ওই জায়গাটা ত্যাগ করে আরেকটি খালের দিকে গেছে। এই খালের দিকে যখনই গেছে, যাওয়ার পর এই আজিজ আঙ্কেল হঠাৎ করে দেখলো যে নৌকাটা এক জায়গায় যেখানে রাখছে, রাখার পরও যে জালটা ফালাইলো, এই জালটা হঠাৎ করে ফালানোর পর তিনি দেখতে পাচ্ছেন যে হঠাৎ কে জানি কান্নার আওয়াজ আসতেছে জঙ্গল থেকে। এই কান্নার আওয়াজটা গিয়ে পাশে একটু ঝোপ জঙ্গল ছিল, এই জঙ্গল থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো তিনি তো অবাক যে এত রাতে এই জঙ্গলে নদীর মাঝখানে যে একটু উঁচু একটা ঢিপি বলে যেগুলোকে, ওইখানে এরকম একটা আছে মধ্য চর বলে, সেখানে। তো এরকম করে বলার পর তিনি বলে যে যেহেতু এরকম পরিস্থিতি, তো আপনারা মানে উনি আর কি লাইটটা নিয়ে ওই জঙ্গলের দিকে মারতেছে। তো যখনই লাইট তাকাচ্ছে কোনো কান্নার আওয়াজ বেশি আসছে না। যখন লাইট আবার জালের দিকে তাকাচ্ছে তখনই মানে কান্নার আওয়াজটা আসতেছে। এরকম দেখে আজিজ মিয়া তো আঙ্কেল খুবই ভয় পাচ্ছে যে এরকম হবে কেন, এর আগে তো কখনো এরকম হয় না। তো তিনি ওইদিকে কান্না দেয় যে বুঝতে পারছে যে হয়তো কেউ কোনো খারাপ কিছু করতে যাচ্ছে। যখন জালটা টেনে তুলছে, তোলার পরে তিনি একটা পুতুল পাইল। এই পুতুলটাকে তিনি যখনই হাতে নিছে, হাতে নেওয়ার পর তিনি দেখতে পাচ্ছে যে পুতুলটা অনেক নতুন এবং কিছু দিন আগে আর কি বা কয়েক ঘন্টা আগে পুতুলটা ফালাইছেন পানিতে, এরকম হারিয়ে গেছে বা এরকম। তো পুতুলটাকে তিনি মানে কপালে কাদো ভরছে, দেখে কপালটা ঘষতেছে। ঘষার পর পুতুলটাকে যখন নৌকাতে রাখছে, রাখার পরে তিনি দেখতে পেলেন যে রাখার পর তিনি আর কি এদিকে মাছগুলোকে আর কি ছাড়বে ঝাঁকি থেকে। তো সেই সময় উনি দেখতে পেলেন যে আকাশের দিকে একটা ওয়াবায়কের মতো চুলগুলো ছেড়ে এবং তার দিকে তাকাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো এটা দেখে আজিজ মিয়া তো খুবই আর কি ভয় পাচ্ছে যে আমি কখনই এরকম সম্মুখীন হই নাই যে কেউ আমাকে আক্রমণ করবে বা এরকম একটা পরিস্থিতি। তো যখন এরকম হচ্ছে তখন আজিজ মিয়া খুবই ভয় পাইছে এবং সাথে সাথে তিনি জাল ওইখানে রেখে নৌকাটাকে ঘোরানোর চেষ্টা করতেছে, কারণ উনি বাসায় ফিরবে এরকম দেখে। এই কান্নার আওয়াজটা যখনই নৌকাটাকে ফেরানোর চেষ্টা করতেছে তখনই হাসার আওয়াজ পাচ্ছে। এবার এটা দেখে তো তিনি আরও ভয় পাইছে, গা একদম ভিজে অবস্থা তিনার খুবই খারাপ। কারণ একটা মানুষের সাথে যদি একা মানুষের সাথে নদীতে এরকম ঘটনা ঘটে, হার্ট অ্যাটাক করতেই পারে একটা লোক। তো তিনি এরকম হয় নাই কোনো, তিনি কোনো রকমে ওখান থেকে পালিয়ে আসে আর কি, মাছগুলো ওখানে ফালাইয়া পালিয়ে আসে জাল সহ। যখন পালিয়ে আসে, আসার পর বাড়ি এসে খুবই অসুস্থ। পরের দিন সকালে মানে তিনার অবস্থাটা খুবই খারাপ। তিনি একদম বাসে নামারে এরকম একটা অবস্থা পরিস্থিতি। তিনার নাকি শরীরে প্রচুর পরিমাণে জ্বর এবং মাথা ব্যথা, গা প্রচুর পরিমাণে ব্যথা, মানে কে জানি মারছে এরকম একটা অবস্থা। যখনই এরকম দেখতেছে, দেখার পর তিনি বললেন যেটা যে আমি এরকম পরিস্থিতিগুলো যখন মানে ওনার বাসার লোকের সাথে মানে বলার পর তিনার এলাকার এক চাচা, তিনি আর কি ওনার দাদু হয়,
তিনি বলে যে তুই যে ঢাকা থেকে আসছিস আর হঠাৎ করে মাছ ধরতে গেছিস, এটা তো কেউ জানে না আর তুই কাউকে জানাইও যাস না। আর এই খালে একটা ছেলে আর মেয়েকে নাকি হত্যা করে ওইখানে ফালায় রাখছে কয়েকদিন, ওই লাশটা নাকি পচে একদম গলে গেছিল, অবস্থা খুবই খারাপ। তো সেই খালে নাকি ওই আঙ্কেল মাছ ধরতে গেছে, যাওয়ার পরে আর কি এরকম ঘটনা ঘটার পর আঙ্কেল তো অবস্থা, সেটা শুনে আরও অবস্থা খারাপ। তো পরবর্তীতে তিনাকে হসপিটাল নিয়ে যাওয়া, হসপিটালে কিছু চিকিৎসা দেওয়ার পরেও কোনো হচ্ছে না, তিনি আর কি দিন দিন শরীর শুকাচ্ছে এরকম একটা পরিস্থিতি। পরবর্তীতে তিনাকে কবিরাজি চিকিৎসার জন্য কবিরাজ ডাকা হয়। কবিরাজ বলে যে তিনাকে জিনের আসর লাগছে এবং এই জিনটাকে সরাতে হবে, খারাপ একটা জিন তিনার প্রতি আক্রমণ করছে আর কি। তো জিনটাকে কোনোভাবে আর কি সরায় তিনার শরীর থেকে, তারপর এই আজিজ আঙ্কেল পুরোপুরি সুস্থ হয়ে যায় রাসেল ভাই। আর তিনি কখনই মাছ ধরতে যায় নাই, কারণ এরকম পরিস্থিতিতে একজন যদি কোনোদিন পরে আর পরবর্তীতে কোনো দিনও সে ভাববে না যে দ্বিতীয়বার যে আমি মাছ ধরতে যাব, এরকম একটা অবস্থা। তো এরকম কথা শোনার পর তিনি আর কখনোই মাছ ধরতে যায়নি এবং সুস্থ এখন। সো মোটামুটি তিনার বয়স অনেক হয়ে গেছে রাসেল ভাই। যদি ভালো লাগে এই আজিজের ঘটনাটি আপনি শোনাই দেবেন, রাকিব ভাই আমাকে পাঠিয়েছিলেন। সো এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে নতুন কোনো আমরা চলে যাব আমাদের নেক্সট যে আমাদের গেস্ট রয়েছেন তার কাছে। আপনার নামটা একটু জানতে চাইবো প্লিজ, আপনার নামটা একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু কাইন্ডলি বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমি ইকরামুল করিম অনয়, মালিবাগ থেকে এসেছি। তো আমি আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটি প্রথম শুরু হয় যখন আমি 2015 সালে রামপুরা থেকে বাসা শিফট করে মালিবাগে চলে যাই। তো ওই দিনের ঘটনা। তো বাসা শিফট করার পরে আদার্স যেসব আমাদের ফার্নিচার আছে সব কিছু গোছগাছ করার পরে তো আমরা কথা বলতেছিলাম আব্বু আম্মু সহ, সবাই ড্রয়িং রুমে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। অলমোস্ট রাত 11টা বা 15 এরকম বাজে, 11টা সাড়ে 11টা বাজে। তো হঠাৎ করে মানে চারিদিকে রাতের বেলা তো একটু নীরব থাকে, তো হঠাৎ করে একটা সাউন্ড হলো যে মানে কেউ চেয়ার টানছে। কেউ যখন চেয়ার টানছে তো প্রথমে কেউ খেয়াল করে না, আমি যখন একটু শুনছিলাম তো কেউ পাত্তা দেয়নি। তারপর হঠাৎ করে আবার 2-3 বার চেয়ার টানার শব্দ হলো, তখন সবার একটু খেয়াল হয়ে যে আসলে চেয়ার কে টানতেছে। পরে তো আব্বু বলে হয়তো নিচে থেকে টানতেছে, এটা তেমন কিছু না। তো ওই দিনের মতো সবাই যে যার যার মতন ঘুমিয়ে যাওয়ার পরে তো আমি তখনও ঘুমাইনি, ফেসবুকিং করছিলাম। তো ফেসবুকিং করতে করতে হঠাৎ আমার মনে হলো যে উপর থেকে কোনো কিছুর একটা সাউন্ড আসছে। তো আমি ঠিক করে আমি আসলে কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম। তো আমি গান অফ করে ঠিক মতন শোনার জন্য ট্রাই করতেছিলাম যে আসলে কি হচ্ছে ব্যাপারটা, মানে কিসের শব্দ। তো যখন আমি একটু বারান্দায় যে যখন কানটা ঠিক মতন পাতি তো শুনতে পাচ্ছি যে কেউ যখন হয় না মশলা পিষে যখন যেরকম সাউন্ডটা হয়, মানে যেমন টুকটুক বাটা মশলার যে শব্দটা হয় ওরকম একটা শব্দ আসতেছে। তো এত রাতে 2টা বাজে কেউ মশলা পিষে, আমার কাছে কিরকম জানি একটা অস্বাভাবিক লাগছে। 2টার সময় তো কেউ মশলা পিষার কথা না। তারপর আমি স্বাভাবিকভাবে নিচে করতেই পারে, হয়তো অনেকে রাতে কাজ করে রাখে সকালবেলা যাতে তার কোনো সমস্যা না হয়, এরকম চলতেছিল। তো কয়েকদিন পরে ঠিক এক সপ্তাহ মাঝখানে কিছু হয়নি, 1 সপ্তাহ পরে আবার কন্টিনিউসলি শুরু হচ্ছে। হঠাৎ করে শোনা যায় কি রাতে 10টার পরে এই জিনিসগুলো শুরু হয়, নুপুরের সাউন্ড হয়, মনে হচ্ছে যে কেউ নাচানাচি করতেছে। আবার বাচ্চাদের পায়ের আওয়াজ পাওয়া যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় খেলা করলে 2-3টা বাচ্চা একসাথে যেরকম হয় ওরকম শোনা যাচ্ছে। তো এরকম হয় প্রতিদিন, যে এরকম হচ্ছে টানা হচ্ছে যে নুপুরের সাউন্ড আসে। বা আবার দেখা যায় আমার ওই এরিয়াতে কোনো বেলিফুল গাছ নেই, হঠাৎ আমরা বেলিফুলের অনেক গন্ধ পাই, যে মানে আশেপাশে মনে হয় কি কোনো বেলিফুলের পারফিউম ইউজ করা হয়েছে এরকম গন্ধ ঘ্রাণ আসতেছে। আবার মাঝে মাঝে হয় কি পচা মাছের গন্ধ বা বাজে কিছুর গন্ধ আসতেছে, যেটা সহ্য করা যায় না একবারে। তো আমরা মনে করি হয়তো এখানে পাশে একটা ডাস্টবিন আছে, তো এখান থেকে মেবি আসে, এবং আসেও। এটা নিয়ে তেমন একটা ছিল না। তো যখন আমরা এটা নিয়ে কমপ্লেন করি কেয়ারটেকারের কাছে যে আসলে এরকম হয় রাতে 2-3টা বাজে কারা না কারা মশলা পিষে সাউন্ড টাউন করে, আমরা তো ঘুমাতে সমস্যা হয় আমাদের।
তো দারোয়ান যখন এটা শুনে সে একটু আমার আব্বুর দিকে একটা লুক দিয়ে তাকায়, মনে হচ্ছে কি না কি বলে ফেলছে। তো সে কথাটা না অন্যদিকে ভাড়ার কথা বলে বা বিলের কথা বলে অন্যদিকে কথাটা ঘুরে এনেছে, কথাটার জবাব সে দেয়নি। তো আব্বু আর জিজ্ঞেস করে না, ওই কি না কি জিজ্ঞেস করবে, এটা বলার মতন তো কিছু না। তো আব্বা জিজ্ঞেস করে না, ঠিক 15 থেকে 16 দিন পরে বিল নেওয়ার ডেট যেটা যেদিন থাকে উনি না আসেনি, কেয়ারটেকার আঙ্কেল আসেনি। তো আব্বু নিজেই গেছে তার কাছে বিল দিতে, যায় দেখে যে তার অনেক জ্বর গায়ে। তো ওনাকে যায় তার হালচাল জিজ্ঞেস করতেছে, কী হয়েছে ভাই আপনার, হঠাৎ করে আপনি তো সুস্থ ছিলেন, কালকে রাত্রেও তো আপনাকে ঠিক দেখছিলাম, নিচে দেখা হলো, এখন হঠাৎ করে জ্বর। আসলে ভাই হয়েছে কি, আমি তো আপনাকে বলি, কাউকে বললেন না, ব্যাপারটা জানাজানি হলে একটু সমস্যা হবে। বলে আচ্ছা হ্যাঁ কী হয়েছে বলেন আপনি আমাকে। তো উনি বলতেছিল যে আসলে আমি কালকে, আমি তো আপনারা তো আমাকে দেখছেন যে আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, একজন পরহেজগার ব্যক্তি, আমি হাফেজও। তো আমি না কালকে কাজ করতে করতে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, আমার না ঈশার নামাজ পড়ার কথা মনে ছিল না, আমি পড়বো করে আর পড়া হয়নি, শুয়ে পড়ছি, আমার ঘুম চলে আসছে। তো অলমোস্ট রাত 3টা 3:30 বাজে এই সময় আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমার মনে হয় কি, তখন কিন্তু গ্রীষ্মকাল চলছিল, হ্যাঁ মানে কত বাংলাদেশের মাঝখানে হয়েছিল না 40 ডিগ্রি পর্যন্ত গরম হয়েছিল ওইরকম ওই সময়টায়। তো এত গরমের মধ্যে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে, পানি তৃষ্ণা পেয়েছিল, কিন্তু মনে হচ্ছিল যে আমার গ্যারেজের মধ্যে কেমন এসি ছেড়ে দিয়েছে, মানে এত ঠান্ডা, আমি এত ঠান্ডা ফিল করতেছিলাম, কিন্তু ঠান্ডা আসার তো কোশ্চেন নাই। তারপর আমার কাছে মনে হলো যে রাত্রেবেলা রাত গভীর হলে হয় এরকম ঠান্ডা তো পরেই। তো আমি উঠতে যাও, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি উঠতে পারতেছি না, আমি আমার শরীরের শক্তি হারিয়ে ফেলছি, আমার পুরো শরীরে কোনো শক্তি নেই, আমি শুধুমাত্র কথা বলতে পারতেছি বা ঘাড় লাড়াতে পারছি। তো হঠাৎ করে আমি ফিল করলাম যে যখন আমি বাম দিকে তাকিয়েছিলাম, তো আমার মনে হলো যে দুটো আমি দেখতে, মনে হলো না, আমি একবার ঠিক স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে দুটো অবয়ব ছায়ামূর্তি আমার দিকে আসছে, একটা পুরুষ আর একটা মহিলা। এটা বোঝা যাচ্ছে যে মহিলা তার চুলের কারণে তার পা দেখা যাচ্ছিল না, যে পা আছে কি নাই এটা দেখা যাচ্ছিল না। কিন্তু যখন আমি পুরুষটার দিকে লক্ষ্য করলাম, এতটুকু বুঝতে পারছি তারা হাঁটছিল না কেউই, তারা সবাই শূন্যে ভেসে আসছিল। মানে এটা দেখে আমি রাত্রিবেলা মানে হতবাক হয়ে গেছে যে আসলে আমি এটা কি দেখছি, আসলে কি ঠিক না ভুল দেখছিলাম। ক্লিয়ার করার জন্য আমি না আসলে একটু বের হয়ে যখন দেখতে যাব, তখন আমি বের হতে পারছিলাম, আমার পুরো শরীরে আমার শক্তি নেই, কীরকম জানি একটা লাগতেছিল। তো আস্তে আস্তে তারা যখন আমার দিকে যতই অগ্রসর হচ্ছে, ততই আমি শক্তি হারিয়ে ফেলছিলাম। একটু আগে যে কথা বলতে পারতাম, দৌড় পড়তে পারতাম, ওইটাও আমি বলতে পারতেছি না, আমার মনে বোবা ধরলে যা হয়, আমি মনে বোবা হয়ে গেছি এরকম লাগছিল। তো তারা যখন আমার এক পর্যায়ে যখন আমার সামনে চলে আসে, তখন আমি আয়াতুল কুরসি পড়ার অনেক ট্রাই করতে অনেকক্ষণ মনে করেন একটা তাদের সাথে দস্তাদস্তি হলো, তারা মানে আমাকে মেরে ফেলবে এরকম টাইপের কিছু একটা করতে চাচ্ছিল। তো অনেক কষ্টে আমি আয়াতুল কুরসি পড়ি, 1 লাইন কিংবা 2 লাইন এরকম কাছাকাছি পড়ার পরে আমার মনে হলো যে কেউ আমাকে বাম গেলে অনেক জোরে একটা থাপ্পড় মারছে, যেটার পরে আমার আর কিছু মনে ছিল না, আমি মেবি সেন্সলেস হয়ে গেছিলাম। তার কিছু পরে আজান দিয়ে দূর থেকে আজানের সাউন্ড ভাসার পরে ভেসে আসতেছিল। তখন আমি দেখলাম যে যথারীতি ওই ছায়ামূর্তিগুলো উপর দিকে চলে যাচ্ছিল। তো এটা দেখে আমার আসলে অনেক ভয় পেয়েছে। তখন আমি হাত পা নাড়াতে পারছিলাম। উঠে আমি কোনো মতে নামাজ পড়ার পরে যখন শুয়েছিলাম, তারপরে সকালে উঠে দেখে যে আমার অনেক জ্বর, আসলে আমি হাঁটাচলা করতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। তো আব্বু ঘটনাটা শুনলো, আব্বু আসলে একটু অবাক হয়ে গেছে যে একটা বাসা চেঞ্জ করে আসলাম, মাত্র 1 মাসও হয়নি, 15-16 দিন চলছে, তার মাঝে এরকম একটা কাহিনী। আসলে এটাকে কীভাবে উনি ডিসক্রাইব করবে, উনি আসলে কোনো ভাষাও খুঁজে পাচ্ছিলেন না। আবার আমার আব্বু একটু মানে সাইন্টিফিক মানুষ, তো মানে সব ওইভাবেই চিন্তা করে। তিনি মনে করছে হয়তো দারুণ ভুল দেখতে পারে, সারা রাত ধরে ডিউটি করে তো জাগে, তারা রাত জাগার ভুল ইনসোমিয়াটা হতে পারে। তো তিনি এগুলো পাত্তা না দিয়ে তিনি বাসায় এসে কাউকে বলেও নেই। এই ঘটনাটা আরও পরে জানছি, কয়দিন আগে জানছি, তিনি কাউকে বলেও নেই। তো এইভাবে চলছে, প্রতিদিন আমরা এরকম শব্দ শুনি, উপরের সাউন্ড, আবার হঠাৎ এমন কিছু সাউন্ড আসে যে এমন কিছু জিনিস ফিল করতে পারি, যেমন রাতে 2টা বাজে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, মনে হচ্ছে যে কেউ বিরিয়ানি রান্না করছিল, এরকম গন্ধ পাওয়া যায়। আবার হঠাৎ করে মনে হয় কি অনেক দূর থেকে কেউ আপনার নাম নিয়ে ধরে ডাকছে, এরকম সাউন্ড আসে যে এত রাতে কে আমার নাম। সেটা আপনার পরিবারের সবাই মিলে শুনতে পেতেন? হ্যাঁ, কেউ না কেউ ফিল করতো, মানে আজকে হয়তো আমি করছি, কালকে হয়তো আমার ছোট বোন, বা পরে আমার আব্বু আম্মু। আবার এমনও হতো যে একসাথে সবাই শুনতে পাচ্ছে যে কেউ আমার নাম নিয়ে ডাকছে। তো এগুলো আমরা কেউ পাত্তা দিতাম না, আমলে নিতাম না, যে এরকম করছে, এটা ইউজড হয়ে গেছে। এখন মনে হয় কি না হলেও মনে কিরকম জানি লাগে যে আর শব্দ হচ্ছে না আজকে। তো যাকে এরকম করে চলতে ঈদের কয়েকটা বছর পার করি, অলমোস্ট 3-4 বছর আমাদের
চলে যায়, পার করে ঠিক মতন কোনো সমস্যা হয়নি, আমরাও কিছু ফেস করতেছি না, জাস্ট কিন্তু এই ব্যাপারগুলো নিয়মিত হচ্ছে, এগুলো নিয়মিত হচ্ছে আমরা এবং আপনারা অ্যাজ ইউজুয়াল এটাকে মানিয়ে নিয়েছি, ইউজ টু হয়ে গেছে আমরা এটার সাথে। তো হঠাৎ করে আজকে 3 থেকে 4 বছর পরে যেটা এখন এরকম শব্দ তো হয়, তো বেশি দিন না, 1 মাস আগের কাহিনী, কোরবানিদের সময়। এই কোরবানিদের সময় তো আমি গরু টরু কিনে আনছি, তো অনেক টায়ার্ড ছিলাম, যেহেতু যে যার মতন ঘুমিয়ে গেছে। আমিও আমার রুমে চলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুম আসছিল না, কিন্তু অনেক টায়ার্ড লাগছিল, যার কারণে আমি ফেসবুকিং করতেছিলাম, ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম। ঠিক ঘুম আসবে এরকম একটা সময় আমার কেন জানি মনে হলো যে আমার রুমে কেউ আছে, এবং খুব ঠান্ডা লাগছে আমার কাছে। যদিও বলে রাখি আমার রুমে কোনো এসি নাই, এয়ার কন্ডিশনার নাই আমার রুমে। তারপর আমার কাছে মনে হচ্ছিলো যে এসির পাওয়ার যদি 15-16তে দিলে যেরকম হয়, আমার কাছেও ঠিক ওরকম লাগছিল। তো আমার একটু অবাক হয়, আসলে এরকম হওয়ার তো কোনো কথা নেই। তো আমি যখন হঠাৎ করে একটু উঠে যাবো, পানি খেতে যাওয়ার পর আমার রুমে একটা কোণা আছে, এরকম একটা টেবিলের সাইডে একটা কোণা আছে। তো কোণার মধ্যে আমি দেখতে পাই যে এনাবেল ক্রিয়েশনের মধ্যে যে একটা পিচি থাকে না, মানে পুতুল নিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক ওরকম একটা পিচি, সাদা জামা পরা, তার চুলগুলো কালো, তার চোখগুলো লাল বর্ণের। আমি দেখতে পাই সে ঠিক পুতুল নিয়ে দাঁড়িয়েছিল। 30 সেকেন্ডের মতন আমি দেখেছিলাম। ওটা দেখার পর আমি না ওই জায়গায় স্টাক হয়ে যাই, মানে আসলে আমি এটা কী দেখলাম। আমি ওখান থেকে না পারতেছি নড়তে, না পারতেছি কুদিকে যেতে। আমি আমার শরীর অবশ হয়ে আসতেছিল। আমি আসলে বলে বোঝাতে পারবো না ওই সময়টা আমার কাছে যে আসলে কিরকম লাগছিল। আমি মানে আপনি বুঝতে পারছেন আমার ভয়েস এখনো অনেক কাঁপতেছে। আমি এখানে আপনি শেয়ার করতে পারেন। ইমাজিন করলে এখন আমার গায়ে আমার লোম দাঁড়িয়ে যায়। আমি যখন এটা দেখলাম, তো আসলে আমি তো অবিশ্বাস করার মতন জিনিস, আসলে আমি এটা চিন্তাও করিনি যে আসলে আমি এমন কিছু একটা দেখবো, তাও ঈদের আগের দিন। তো যাক, এটা যখন 30 সেকেন্ডের মতো দেখার পরে সেটা আমার সামনে থেকে ভ্যানিশ হয়ে যায়। তো আমি পানি টানি খেয়ে ফ্রেশ হয়ে এসে, তো আমি যখন শুতে যাব, আমার হঠাৎ কেন জানি আমার জানলার দিকে আমার চোখ গিয়েছিল। তো জানলার দিকে চোখ যাওয়ার পরে আমার কেন জানি মনে হলো যে আমি একটু বারান্দায় যাই, বারান্দায় গেলে হয়তো আমার ভালো লাগবে, রিফ্রেশ লাগবে আমার কাছে। তো আমি যখন বারান্দায় যাই, ঠিক বারান্দার কোনায় আমার হঠাৎ করে চোখগুলো, আমি আবার দেখতে পাই যে ঠিক ওই মেয়েটাই তার পুতুল সহ, এবার সে দাঁড়িয়ে না, আমার বারান্দার যে গ্রিল আছে সেটার মধ্যে ঝুলে আছে, এবং দোলনা থাকলে দোলনাতে যেরকম দোলে না, সেরকম করে সে দুলতেছে। পুরো 1 মিনিটের মতন আমি এই জিনিসটা দেখেছি। সে দুলছিল, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, তার পুতুলটা তার হাতে, এবং পুতুলটা দেখে মনে হচ্ছে পুতুলটা অনেক জীবন্ত, তার চোখ ছলছল করছিল, চোখটা কথা বলছে, এরকম লাগে আমার কাছে। তো আমি এই জিনিসটা দেখার পর না পুরোপুরি হতভম্ব হয়ে যাই, পুরো শরীর আমার অবশ হয়ে যায়। আসলে আমি এটা কী দেখলাম, কী করবো। আমি আমার ফোন খুঁজতেছিলাম যে আসলে আমার ফোন কই, মানে কাউকে ফোন দিব বা কিছু। আমি ওই জায়গা থেকে লড়তে পারছিলাম না। তো অনেক কষ্ট আমি আমার রুমে যাই, আমি আমার অনেক কষ্ট আমার রুমে যে আমার ফোনে আয়াতুল কুরসি ডাউনলোড করেছিল, তো আমি ওটা ছেড়ে দেওয়ার পর আমার রুমের পরিবেশ আগের মতো নর্মাল হয়ে যায়। তো আমি চিৎকার করে আমি না সেন্সলেস হয়ে যাই ওই জায়গায়। আমার আম্মু দাদু ছোটো বোন যারা ছিল তারা সবাই দৌড়ে আসে যে আসলে কী হয়েছে ব্যাপারটা, আসে দেখে তো আমার এরকম অবস্থা। তো আমাকে পানিটা নিয়ে দিয়ে আমাকে যখন উঠালো, তো তাদেরকে আমি পুরো ঘটনাটা বলি। তো বললে এবার সবাই একটু রিলেটেড করতে পারে। তখন আমার আম্মু বলে যে তিনিও নাকি কয়েকদিন আগে রাত্রেবেলা যখন পানি খেতে উঠেছিল, তারও মনে হচ্ছিল যে তার ফ্রিজের সামনে দিয়ে কেউ একজন হাঁটাহাঁটি করছে, এবং সেটা একটা সাদা অভাব ছিল, কিন্তু এটা একটু বয়োজ্যেষ্ঠ বা বড়দের দেখলে যেরকম মনে হয় এরকম ছিল, বাচ্চা ছিল না। তো তিনি এটাকে ইগনোর করছে, হয়তো ঘুমের চোখে ভুল দেখতেই পারেন। আমার আব্বু তখন যে দারুণে সে কথাটা বললো যে আসলে কেয়ারটেকার যে জিনিসটা ফিল করছে, এবার সে একটু মিলাতে পারলো, রিলেটেড করতে পারলো যে আসলে কিছু একটা হয়েছে। তো যাক, এভাবে ঈদের দিন গেলো। আমরা তারপর একটু হুজুরের যেহেতু পাওয়া যায়নি, ঈদের দিন সকালবেলা যে মসজিদে গিয়েছিলাম, তো খতিবকে বলার পর উনি একটু পানি পরোটা দিয়েছিল। তো সব কিছু ঠিক হয়ে গেছিলো, এখন আর কিছু ফিল করছিলাম না এরকম। আমাদের সাথে আর কিছু হয়নি, আমার সাথেও আর হয়নি তো এরকম, কিন্তু ওই আওয়াজগুলো কিন্তু হতো, সাউন্ড কিন্তু কন্টিনিউসলি হতো, কি ঈদের দিন আর কি নর্মাল যে সবসময় হতো। তো মাঝখানে 15-20 দিন আগে মানে সাউন্ড অফ হয়ে গিয়েছিলো। তো আমাদের 6 তলায়, আমরা থাকি 7th ফ্লোরে, আর আমাদের নিচে যে ফ্ল্যাটে থাকে ওনার একটা আঙ্কেল আন্টি থাকে, আমাদের সাথে তেমন ভালো সম্পর্ক নেই, বাট কথা হয় আর কি। তো উনি একদিন উপরে আসছিল, পাশের ফ্ল্যাটে আসছিল। তো আম্মুকে একটু ওনাকে ভিতর ভয় পেয়েছে এরকম দেখা যাচ্ছিলো। তো আম্মুকে বলে যে ভাবি আসলে এরকম জিনিস হয়েছিল, আমি তো এটা ফিল করছি। আম্মু বলে কী দেখছেন আপনি? বলে আপনার ভাই তো আপনারা জানেন একটু চাকরিও করে, আবার পাশাপাশি একটু ব্যবসাও করে উনি, তো প্রায় রাত হয় 1-2 বাজে আসতে। তো আমি প্রতিদিনের মতন এভাবে তার জন্য ওয়েট করছিলাম। তো দরজা খুলে আমি সোফায় বসে আছি যে আসলে তিনি যখন আসবেন তো একসাথে যাব।
তো অলমোস্ট রাতের 1:30 থেকে 2 বাজে এরকম একটা টাইমে, 1:30 থেকে 2, হ্যাঁ এরকম একটা টাইমে আমার বাসায় এসি নাই, কিন্তু আমার বাসায় এসি নাই এবং আমি দরজা খুলে বসেছিলাম। হালকা একটা ঠান্ডা বাতাস ছিল, কিন্তু ঠান্ডা বাতাসটা যতটুকু ঠান্ডা হওয়ার কথা ছিল তার থেকে অস্বাভাবিক। শৈত্যপ্রবাহ হলে যেরকম বাতাসটা আসে না, ওরকম একটা বাতাস আসছিল, মনে হয় যে এসি কেউ ছেড়ে দিয়েছে, অনেক ঠান্ডা এরকম একটা। আমি কি অস্বাভাবিক লাগা শুরু করছি, মানে এরকম কেন লাগছে। তো আপনার ভাই যখন বাসায় চলে আসে, তো তিনি যখন দরজায় ঢুকবেন, সোফায় বসছে, টায়ার্ড ছিল, তো হাতে থেকে টিফিন ক্যারিয়ারটা রাখছিল। তো হঠাৎ করে আমাদের চোখগুলো উপরের দিকে, আমরা দেখতে পাই যে 2টো অবয়ব, সাদা অবয়ব, তারা নিচের দিকে নামছে। তাদের চেহারা দেখা যাচ্ছিল না চুলের কারণে, চুল পা পর্যন্ত ঝুলে আছে চুল, আর বোঝা যাচ্ছিল না তারা কি হেঁটে হেঁটে আসছিল না শূন্যে ভেসে আসছিল। তো হঠাৎ করে তারা যখন নিচে নামতে যাবে, তখন তাদের পায়ের দিকে যখন আমি খেয়াল করি, তারা আসলে কেউ হাঁটছিল না, শূন্য উপর ওঠানামা করছিল। আর বলে রাখা ভালো, তারা যখন এরকম উপরে ওঠানামা করছিল, তখন লাইট, বিদ্যুৎ চমকালে যেরকম লাইট অন অফ হয়, ওরকম হচ্ছিল বারবার। এটা দেখে আমরা আসলে বলার মতন কিছু ছিল না, আমরা পুরা স্টাক হয়ে যাই, জায়গায় চুপ হয়ে যাই যে আসলে কি দেখছি, এটার জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না। আপনার ভাই কোনো মতন টিভিটা ছেড়ে ইসলামিক চ্যানেল আগে দেওয়া ছিল, যেহেতু আমরা একটু ইসলামিক মাইন্ডের মানুষ, ইসলামিক চ্যানেলগুলো দেখে মক্কার একটা চ্যানেল দেওয়া ছিল, তো ওখানে সূরা পড়া হচ্ছিল। তো যদি সাউন্ড বাড়ানোর সাথে সাথে যে কাজটা হয়, সব কিছু আগের মতো নর্মাল হয়ে যায়, অটোমেটিক লাইট জ্বলে ওঠে, না কোনো ঠান্ডা না কোনো অবয়ব, কিছুই ছিল না, আগের মতন সব নর্মাল হয়ে যায়। তো এটা দেখে একটু ভয় পেয়ে, অনেকটা ভয় পেয়েছি, একটু না আসলে আমরা এখন বিশ্বাস করতে পারছিলাম যে কি হচ্ছে। তো এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। লিখছি তানভীর নিউটন অভি। আজকের ঘটনাটা আমি শুনেছি আমার পরিচিত একজন দাদার কাছ থেকে। আসলে তার সঙ্গে বসে একটা সাধারণ ব্রেকআপের গল্প শুনছিলাম, কিন্তু কথা যত এগোচ্ছিল ততই বুঝতে পারছিলাম এটা শুধুই প্রেম ভাঙার গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু ঘটনা যেগুলো শুনে আজও আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি যেমনটা শুনেছি ঠিক তেমনটাই আজ তুলে ধরছি, তোমাদের মতামত অবশ্যই জানাবে। কলকাতার পার্ক স্ট্রিট সন্ধ্যা নামতে শুরু করেছে, রাস্তার দুপাশে জ্বলে উঠেছে হলুদ সোডিয়াম বাতি। ফুটপাথের ধারে পুরনো কাঠের বেঞ্চে বসে আছে তনয় আর মৌ, দুজনের মাঝখানে খোলা বাদামের কাগজের প্যাকেট। 27 বছর বয়সী তনয় সল্টলেকের একটি কোম্পানির আইটি সেক্টরে কাজ করে। চশমার আড়ালে তার চোখে সব সময় একটা ক্লান্তির ছাপ। সপ্তাহান্তে এই কয়েক ঘন্টা মৌয়ের সাথে কাটানোই তার জীবনের একমাত্র স্বস্তির সময়। 24 বছর বয়সী মৌ সবে পড়াশোনা শেষ করেছে, এখন চাকরির খোঁজে ব্যস্ত। লম্বা কালো চুল, উজ্জ্বল মুখ, হাসলে চোখের কোণে ছোট্ট দুটো রেখা পড়ে। 2 বছরের সম্পর্ক। রবিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিটে ফুটপাত লাগোয়া বেঞ্চে বসে আড্ডা দেওয়া এখন তাদের রুটিন হয়ে দাঁড়িয়েছে। একটা খসখসে গলায় আওয়াজ এলো, আরে ভাইয়া চা খাবেন? তনয় তাকালো, একজন চাওয়ালা তার অ্যালুমিনিয়ামের কেটলি নিয়ে দাঁড়িয়ে। চায়ের গন্ধ ভেসে এলো বাতাসে। দেন 2 কাপ, মৌ বলল। ছোট্ট ডিসপোজেবল কাপে মিষ্টি গরম চা। কলকাতার সন্ধ্যায় এর চেয়ে ভালো আর কি হতে পারে? তনয় একটা চুমুক দিল। ঠিক সেই মুহূর্তে একটা ছোট ছেলে এসে দাঁড়ালো তাদের সামনে। বয়স বছর 13 হবে, ছিপছিপে চেহারা, ময়লা জামা, হাতে কয়েক গোছা গোলাপ ফুল, লাল, গোলাপি, সাদা। বলল, দাদা ফুল লাগবে? একটা তোড়া কিনে দিন দিদিকে। তনয় হাত নেড়ে বলল, না ভাই লাগবে না। কিন্তু ছেলেটা সরল না, এগিয়ে এসে ফুলের গোছা তনয়ের সামনে তুলে ধরল। দাদা প্লিজ, আজ সারাদিন একটাও বিক্রি হয়নি, সকাল থেকে কিছু খাইনি। তনয়ের মনটা নরম হয়ে গেল, ছেলেটার চোখে ক্ষুধার্ত ভাব স্পষ্ট। ঠিক আছে, কত টাকা? 150 টাকা দাদা, একদম তাজা ফুল। তনয় পকেট থেকে 200 টাকা বের করে দিল। রাখো 50 টাকা, কিছু খেও। ছেলেটার মুখ উজ্জ্বল হয়ে উঠল। থ্যাংক ইউ দাদা। সে লাল গোলাপের একটা সুন্দর তোড়া মৌয়ের হাতে তুলে দিল। মৌ ফুলগুলো নাকের কাছে নিয়ে গন্ধ শুঁকল।
ছেলেটা চলে যেতেই আবার আরেকজন ফুল বিক্রেতায় গেল। তনয় বিরক্ত হয়ে বলল, চলো তো এখান থেকে। দুজন উঠে নিউ মার্কেটের দিকে হাঁটা দিল। ফুলের তোড়া মৌয়ের হাতে, আর তনয়ের হাত মৌয়ের কাঁধে। রাস্তা পার হওয়ার সময় মৌয়ের ফোনে একটা মেসেজ নোটিফিকেশন এলো। মৌ পকেট থেকে ফোন বের করে স্ক্রিন দেখল। তার মুখের ভাব একটু বদলে গেল। খুব সূক্ষ্ম পরিবর্তন, কিন্তু তনয় টের পেল। কে মেসেজ করলো? তনয় জিজ্ঞাসা করল। মৌ বলল, কিছু না, একটা জব অ্যালার্ট। এই বলে মৌ দ্রুত ফোনটা পকেটে রাখল। তনয় তেমন কিছু ভাবল না। নিউ মার্কেটে গিয়ে কিছু দরকারি জিনিস কিনল দুজন। রাত 9টা নাগাদ দুজন আলাদা হলো। তনয় একটা ট্যাক্সি ধরে মৌকে তার বাড়িতে পৌঁছে দিল। মৌ বাড়ি ফিরল 9:30 নাগাদ। দোতলার ছোট্ট ফ্ল্যাট। বাবা মা টিভি দেখছিল ড্রয়িং রুমে। মৌ সোজা নিজের ঘরে চলে গেল। ঘরে ঢুকেই সে অনুভব করল একটা অদ্ভুত ভারিত্ব, যেন বাতাসটা স্বাভাবিকের চেয়ে ঘন। শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। সে ভাবল, হয়তো সারাদিন হাঁটাহাঁটিতে ক্লান্ত হয়ে গেছে। ফুলের তোড়াটা সে ড্রেসিং টেবিলের উপর একটা ফুলদানিতে রাখল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগলো। চুলের একটা ক্লিপ খুলে আবার লাগাচ্ছিল সে। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার নজর এলো। মৌ যখন মাথা নাড়াচ্ছে, আয়নার প্রতিবিম্বটা ঠিক সেভাবে নড়ছে না। একটু দেরিতে যেন সে অন্যভাবে নড়ছে। মৌ থমকে দাঁড়াল। নিশ্চয়ই ভুল দেখছে। ক্লান্তিতে চোখটা ঝাপসা লাগছে। সে আবার চুলে হাত বোলালো। এবার দ্রুত, বেশ কয়েকবার, এবং তারপরই তার রক্ত হিম হয়ে গেল। আয়নার উল্টো দিকে তার প্রতিবিম্ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেই প্রতিবিম্ব চুলে হাত বোলাচ্ছে না, শুধু তাকিয়ে আছে। সরাসরি মৌয়ের চোখের দিকে তাকিয়ে আছে, আর মুখে একটা অস্পষ্ট হাসি, একটা ঠান্ডা ভয়ঙ্কর হাসি। মৌয়ের শির দাঁড়াবে বরফ ঠান্ডা একটা স্রোত নেমে গেল। সে পেছনে সরতে গেল। ঠিক সেই মুহূর্তে তার চোখ গেল উপরে সিলিং ফ্যানের দিকে। সেখানে একটা মানুষ ঝুলছে, গলায় দড়ি, মুখ ফ্যাকাশে নীল, চোখ দুটো বেরিয়ে আসার চেষ্টা করছে, যেন জিভ বাইরে বেরিয়ে। মৌয়ের মুখ থেকে একটা ভয়ার্ত চিৎকার বেরিয়ে এলো। সে পিছনে সরতে সরতে পড়ে গেল বিছানায়। চোখ বন্ধ করে চিৎকার করতেই লাগলো। দরজা খুলে ছুটে এলো তার বাবা মা। মা তাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে, কি হয়েছে? মৌ কাঁপছে, আঙুল তুলে দেখাচ্ছে সিলিং ফ্যানটার দিকে। কিন্তু কিন্তু সেখানে কিছু নেই, শুধু ফ্যান ঘুরছে। কিন্তু ওখানে ওখানে কেউ ছিল, ওখানে কেউ ঝুলছিল। মৌয়ের কথা জড়িয়ে যাচ্ছে। মৌয়ের বাবা মৌকে বলল, কিছু নেই মা, কিছু নেই, তুই হয়তো ক্লান্ত, শুয়ে পড়। এই বলে বাবা তাকে বিছানায় শুয়ে দিল। মা এক গ্লাস জল এনে খাইয়ে দিল। মৌয়ের হার্ট তখনও দ্রুত চলছে। সে বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। সত্যি কি সে ভুল দেখেছিল? বাবা মা তাকে কিছুক্ষণ সঙ্গ দিয়ে চলে গেল। ঘরের দরজা খোলা রাখল মৌ। মৌ বালিশে মাথা গুজে শুয়ে পড়ল। ঠিক তখনই তার ফোনে আবার একটা মেসেজ নোটিফিকেশন এলো। মৌ কাঁপা হাতে ফোনটা তুলে স্ক্রিনটা দেখল। মেসেজটা পড়ল, তারপর দ্রুত ফোনটাকে সাইড টেবিলে রেখে চোখ বন্ধ করল। ঘুমোতে চেষ্টা করলো, কিন্তু ঘুম এলো না। ভয়ে মুখে তাড়া করে বেড়াচ্ছে। চোখ বন্ধ করলেই সেই মুখটা ভেসে আসছে। নীল মুখ, বেরিয়ে আসা চোখ, ঝুলন্ত শরীর।
পর্যায়ে ক্লান্তিতে তন্দ্রা এলো। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সে অনুভব করল কেউ তার মুখে স্পর্শ করছে, আলতো করে, কপালে, গালে। কিন্তু সেই স্পর্শ ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, এতটাই ঠান্ডা যে শরীরের রক্ত জমে যাচ্ছে যেন। মৌ চোখ খুলল ধীরে ধীরে। তার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। সে দেখল তার মুখের একদম উপরে দুটো পা ঝুলছে, নীল রঙের পা, আর উপরে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছে সেই একই শরীর। মুখটা এবার তার দিকে তাকিয়ে, চোখ দুটো বিশাল, ঠিকরে বেরিয়ে আসছে, জিভ লম্বা করে বাইরে বেরিয়ে, আর মুখে সেই ভয়ঙ্কর হাসি। মৌ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না, যেন কেউ তার গলা চেপে ধরেছে। সে শ্বাস নিতে পারছে না, পুরো শরীর অবশ হয়ে গেছে, নড়তে পারছে না, শুধু চোখ খোলা, তাকিয়ে আছে সেই ভয়ঙ্কর দৃশ্যের দিকে। মৌ সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠল। তারপরই চোখে অন্ধকার নেমে এলো। জ্ঞান ফিরল হাসপাতালের বিছানায়। চারপাশে সাদা দেয়াল, ওষুধের গন্ধ। বাবা মা পাশে বসে, চোখে উদ্বেগ। মৌ মুখ খুলতে গেল, কিন্তু সেই দৃশ্য মনে পড়তেই আবার ভয় কাঁপতে লাগলো, চোখে জল এলো। ডাক্তার এসে চেক করলো, বলল প্যানিক অ্যাটাক হয়েছে, হয়তো অতিরিক্ত স্ট্রেস, কয়েকদিন বিশ্রাম নিতে হবে। কিন্তু মৌ জানে এটা শুধু প্যানিক অ্যাটাক নয়, সে যা দেখেছে তা বাস্তব, খুব বাস্তব। বাড়ি ফেরার পর মৌ নিজের ঘরেও যেতে ভয় পাচ্ছিল, কিন্তু দিনের আলোতে ঘরটা স্বাভাবিক লাগছে। ফুলের তোড়া তখনও ফুলদানিতে, তবে ফুলগুলো একটু শুকিয়ে গেছে। দুপুরবেলা মৌ ঘরে একা ছিল, বাবা মা তাদের নিজেদের ঘরে। বিছানায় শুয়ে মৌ মোবাইল দেখছিল। চোখে ঘুম এলো, সে ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটা ধাক্কায় সে জেগে উঠল। মনে হলো কেউ তার পায়ে গুঁতো মারছে। মৌ চোখ খুলল এবং যা দেখল তা দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে সে নিজে, হুবহু মৌ, একই মুখ, একই চুল, একই পোশাক, কিন্তু সেই মুখের ভাব ভয়ঙ্কর। চোখে একটা পাগলামি ভাব, মুখে সেই কৃপি হাসি। মৌ কাপা গলায় জিজ্ঞাসা করল, কে তুমি? সেই মৌয়ের মতো দেখতে জিনিসটা হাসল, একটা গভীর ভয়ঙ্কর হাসি। তারপর তার হাত দুটো এগিয়ে এলো মৌয়ের গলার দিকে। মৌ চিৎকার করে উঠল, না 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 না। কিন্তু সে হাত দুটো তার গলায় পৌঁছে গেল, আঙুলগুলো চেপে বসলো গলায়, বরফ ঠান্ডা আঙুল। মৌ শ্বাস নিতে পারছে না, সে ছটফট করতে লাগলো বিছানায়। সেই ভয়ঙ্কর মুখটা আরো কাছে গিয়ে এলো, মুখ থেকে একটা পচা গন্ধ আসছে। সে ফিস ফিস করে বলল, তুমি চিট করেছিলে, তোমার মতো মেয়েদের শাস্তি পাওয়া উচিত। মৌয়ের চিৎকারে সারা ফ্ল্যাট কেঁপে উঠল। পাশের ঘর থেকে বাবা মা দৌড়ে এলো। ঘরে ঢুকে দেখলো মৌ বিছানায় ছটফট করছে, নিজের গলায় নিজের হাত চেপে ধরেছে। বাবা মা তার হাত ছাড়িয়ে জল দিল মুখে। মৌয়ের থেকে সবটা শুনে তারা দারুণ চিন্তিত হয়ে পড়ল। এভাবে তো চলতে পারে না। মৌয়ের মা বলল, কোনো তান্ত্রিক বা পীর বাবার কাছে নিয়ে যেতে হবে। বাবা মাথা নাড়ল, তারপর ফোন করলো তনয়কে। সব খুলে বলল। তনয় সব শুনে ব্যাকুল হয়ে পড়ল এবং ছুটে চলল মৌয়ের বাড়ির দিকে। তনয় এলো সেদিন সন্ধ্যায়। মৌকে দেখে তার বুক ভেঙে গেল। এই মেয়েটা যে এত দুর্বল হয়ে যাবে, চোখে এত ভয় থাকবে, তা সে কল্পনাও করতে পারেনি। জিজ্ঞাসা করল, মৌ, কি হয়েছে তোমার? মৌ সব খুলে বলল, আয়নার ঘটনা, ঝুলন্ত শরীর, দুপুরের আক্রমণ। তনয় সব শুনল। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু মৌয়ের চোখের ভয় দেখে সে বুঝল এটা কোনো মিথ্যা নয়। তনয় বলল, চিন্তা করো না মৌ, আমরা কাল সকালে একজন তান্ত্রিকের কাছে যাব।
আমার অফিসের এক সিনিয়র কলিগ আছে, তার পরিচিত একজন খুব ভালো তান্ত্রিক আছে, তার কাছেই নিয়ে যাব। সেদিন রাতে তনয় মৌদের বাড়িতেই থেকে গেল। মৌয়ের ঘরে মৌ আর তার মা। তনয় শুলো ড্রয়িং রুমের সোফায়। রাত প্রায় 1:15। তনয় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভাঙল, কান্নার শব্দে। সে চোখ খুলল। ঘরে অন্ধকার, শুধু জানালা দিয়ে রাস্তার বাতির আলো এসে পড়েছে। সেই আবছা আলোতে সে দেখতে পেল তার পায়ের কাছে কেউ বসে আছে। তনয় বলল, মৌ। মৌ কাঁদছে, কাঁধ কাঁপছে কান্নায়, কিন্তু কান্নার শব্দটা অদ্ভুত, যেন অনেক দূর থেকে আসছে। তনয় উঠে বসতে বসতে বলল, মৌ, কি হয়েছে? ঠিক সেই মুহূর্তে মৌ তনয়ের দিকে চোখ তুলে তাকালো এবং তনয়ের রক্ত জমে গেল। সে মুখটা মৌয়ের নয়, দেখতে মৌয়ের মতোই, কিন্তু সে চোখের দৃষ্টি সেটা মানুষের নয়। সেটা যেন অন্য কিছু, ভয়ঙ্কর কিছু। তার হাতে একটা জিনিস চকচক করছে, একটা চাকু। মৌ সেই চাকুটা নিজের গলায় ঠেকাচ্ছে ধীরে ধীরে। তার মুখে সেই ভয়ঙ্কর হাসি। তনয় লাফিয়ে উঠল, মৌ না! সে মৌয়ের হাত ধরে ছুরি সরানোর চেষ্টা করলো, কিন্তু মৌয়ের শক্তি অস্বাভাবিক। সে যেন একটা দানবের শক্তি পেয়ে গেছে। তনয়কে ঠেলে সরিয়ে দিল এক পাশে। তনয় চিৎকার করে বলল, মৌ, তুমি কি করছো? আমি তনয়, আমাকে চিনতে পারছো? মৌ কোনো উত্তর দিল না, শুধু সেই ভয়ঙ্কর হাসি। আর ছুরিটা আবার গলার দিকে নিয়ে যাচ্ছে। তনয় আবার ঝাঁপিয়ে পড়ল। এবার 2 হাত দিয়ে মৌয়ের হাত ধরল, কিন্তু মৌ এত শক্তিশালী হয়ে গেছে যে তনয় একা পারছে না। আঙ্কেল, আন্টি, উঠুন! তনয় চিৎকার করল। দরজা খুলে ছুটে এলো মৌয়ের বাবা মা। ঘরের দৃশ্য দেখে তারা আঁতকে উঠল। 3 জন মিলে মৌকে ধরে ফেলল। প্রচন্ড ধস্তাধস্তি হলো। মৌ চিৎকার করছে, প্রতিরোধ করছে। তার গলা থেকে বেরিয়ে আসছে অদ্ভুত শব্দ, কখনো পুরুষ মানুষের মতন গলা, কখনো মেয়ে মানুষের। এই ধস্তাধস্তিতে ছুরিটা পড়ে গেল মেঝেতে, কিন্তু বউয়ের হাত থেকে কিছুটা রক্ত ঝরছে। ছুরির ধারে কেটে গেছে। 3 জন মিলে মৌকে সোফায় ধরে রাখলো। মৌ ছটফট করছে, কিন্তু ধীরে ধীরে তার শক্তি কমে আসছে। হঠাৎ মৌ স্থির হয়ে গেল। তার চোখ বন্ধ হয়ে এলো, শরীর নিস্তেজ হয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে তনয় দেখল একটা অদ্ভুত ব্যাপার। মৌয়ের শরীর থেকে যেন ধোঁয়ার মতো একটা কালো অবয়ব বেরিয়ে এলো। সেটা কয়েক সেকেন্ড বাতাসে ভেসে থাকলো। মনে হলো একটা মানুষের আকৃতি। তারপর সেটা মিলিয়ে গেল। মা, বাবা আর তনয় 3 জনই দেখলো সেই দৃশ্য। তারা একে অপরের দিকে তাকালো। ভয়, অবিশ্বাস, আতঙ্ক সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি। মৌয়ের চোখ খুলল। সে তাকালো চারপাশে। তার চোখে এবার ভয়, বিভ্রান্তি। কি হয়েছে? সে ক্ষীণ গলায় জিজ্ঞাসা করল। মা তাকে জড়িয়ে ধরল, বলল, কিছু না মা, কিছু না, তুমি ঠিক আছো। মৌয়ের হাত থেকে রক্ত পড়ছে। বাবা প্রাথমিক চিকিৎসার বাক্স নিয়ে এলো। ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ বাঁধলো এবং সেই রাতে আর কারোর ঘুম হলো না। 4 জন একসাথেই ড্রয়িং রুমে বসে রইল। মৌকে ঘুমিয়ে দিয়ে 3 জন তার পাশে বসে পাহারা দিল। তনয় বারবার ভাবছিল সেই ধোয়ার মতো অবয়বের কথা। সেটা কি ছিল? কোনো আত্মা, ভূত, নাকি তার মনের ভুল? পরদিন সকাল হতেই 4 জন রওনা দিল। তনয়ের পরিচিত তান্ত্রিক থাকে উত্তর কলকাতার একটি পুরনো বাড়িতে। সরু গলি, দুপাশে পুরনো বাড়ি। একটা 3 তলা বাড়ির দোতলায় তার ঘর। দরজা খুলল একজন বয়স্ক মানুষ, বয়স 60-এর কাছাকাছি। পরনে ধুতি, গায়ে সাদা পাঞ্জাবি, কপালে চন্দনের টিপ। চোখ দুটো অদ্ভুত, যেন সব দেখে ফেলে। ভেতরে একটা ছোট্ট ঘর, দেয়ালে নানান দেবদেবীর ছবি, মেঝেতে লাল কাপড়, এক কোণে ধূপ জ্বলছে। ঘরে একটা গন্ধ, চন্দন, ধূপ আর অন্য কিছুর মিশ্রণ। সবাই বসল। তনয় সব ঘটনা খুলে বলল। তান্ত্রিক শুনল নীরবে, মাঝে মাঝে মাথা নাড়ল। সব শেষ হলে তিনি মৌয়ের দিকে তাকালেন। চোখ দেখলেন,
কপালে হাত রাখলেন, একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার সাথে একটা আত্মা লেগে গেছে, খুব শক্তিশালী, যার মৃত্যু হয়েছে আত্মহত্যায়, গলায় ফাঁস দিয়ে। মৌয়ের মা কাঁদতে শুরু করলো। কি করবো বাবা, মেয়েটাকে বাঁচান। তান্ত্রিক বলল, আত্মা চলে যাবে, কিন্তু তার আগে জানতে হবে কেন এই আত্মা মৌয়ের সঙ্গে যুক্ত হয়েছে। তোমার কাছে এমন কিছু আছে যেটা ব্যবহার করেছে সে আত্মহত্যা করা মানুষ। সেই জিনিসটা পুড়িয়ে দিতে হবে, তবেই আত্মা মুক্তি পাবে। সবাই ভাবতে লাগলো, কি এমন জিনিস মৌয়ের কাছে আসতে পারে। তনয় বলল, সেদিন রবিবার আমরা বাইরে গেছিলাম, নিউ মার্কেটে কিছু জিনিস কিনেছিলাম, আর সেই জিনিসগুলো হতে পারে কি? তান্ত্রিক বললেন, হতে পারে, নিয়ে এসো সব। মৌয়ের মা দ্রুত বাড়ি গিয়ে সব জিনিস নিয়ে এলো, হেডফোন, কসমেটিক্স, একটা স্কার্ফ। তান্ত্রিক একটা একটা করে জিনিস হাতে নিলেন, ধূপের ধোঁয়ায় ঘোরালেন, মন্ত্র পড়লেন, তারপর মাথা নাড়লেন, তারপর বললেন, এগুলো নয়, এগুলোতে কিছু নেই। তনয় হতাশ হয়ে পড়ল, তাহলে কি? তান্ত্রিক একটা কবচ এবং জল পড়া দিয়ে বলল, কতটা কি কাজ হবে বুঝতে পারছি না, তোমরা 3 দিন পরে এসো, এগুলোতে কিছুটা হলেও উপকার হবে। তনয় মৌদের বাড়ি নামিয়ে নিজের বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। পার্ক স্ট্রিটের রাস্তা ধরে হাঁটার সময় তনয়ের দেখা হয় সেদিনের সেই ফুলওয়ালা ছেলেটার সাথে। তনয় দেখে ছেলেটা রাস্তার ধারে বসে একটা ঝুড়িতে থাকা অনেকগুলো স্তূপকৃত ফুল থেকে ভালো ফুল নিয়ে ফুলের তোড়া বানাচ্ছে। তনয়ের মাথায় স্ট্রাইক করে তখন যে এ তো পার্ক স্ট্রিট সিমেট্রির মৃত ব্যক্তিদের দেওয়া ফুলের বর্জ্য। তনয় ছেলেটিকে চেপে ধরে, জানতে চায় সেদিনের ফুলগুলো সে কোথায় পেয়েছে। এক পর্যায়ে ছেলেটি স্বীকার করে সেদিন একটি 25 বছর বয়সী আত্মহত্যায় মৃত ব্যক্তির কফিনে দেওয়া ফুলগুলো সে বিক্রি করেছিল। সাথে সাথে তনয় আবার মৌয়ের বাড়িতে ব্যাক করে, ফুল সহ, মৌয়ের বাবা মা সহ আবার তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক ফুলগুলো নিয়ে অনেক রিচুয়াল করার পর জানতে পারে যে ছেলেটির মৃত্যু হয়েছিল আত্মহত্যায়। ছেলেটির গার্লফ্রেন্ড তাকে চিট করেছিল বলে গলায় দড়ি দিয়ে ফাঁস নেয়। তার কফিনে ব্যবহার করা ফুল হাত ঘুরে আসে মৌয়ের কাছে। মৃত ছেলেটির আত্মাটিও তখনও শান্তি পায়নি। আরো বড় আশ্চর্যের বিষয় হলো, মৌ চিট করছিল তনয়কে। তনয়ের পাশাপাশি মৌয়ের আরো একজন ছেলের সাথে সম্পর্ক ছিল, আর সেই রাগেই আত্মাটি মৌকে টার্গেট করে এবং মৌকে মৃত্যু পথে ঠেলে দেয়। তান্ত্রিক ফুলগুলো যজ্ঞের আগুনে পুড়িয়ে দেয় এবং আত্মাটিকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে। তারপর থেকে মৌয়ের আর কোনো সমস্যা হয় না, তবে ব্রেকআপ হয়ে যায় তনয় এবং মৌয়ের। তো এই ছিল ঘটনা। কেমন লাগলো তোমাদের জানিও। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির আনসারি বলছি। তো সবাইকে স্বাগত জানাচ্ছি, আর আলিফ ভাইকে তো অনেক ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য। তো শুরুতে আজকে যে ঘটনাটা বলবো সেটা আমাকে তিনি শেয়ার করেছেন, তার আপন মামতো ভাইয়ের ওয়াইফের সাথে ঘটনাটা ঘটে। তো ওনার সেই ভাবির নাম বলতে বারণ করেছে, দেখে আমি ওনার নাম দিচ্ছি রিয়া। তো রিয়া, উনি 2010 সালে ওনার লাইফে একটা ঘটনা ঘটে যেটা রেশ প্রায় 2017 সাল পর্যন্ত ছিল, এবং আল্লাহ দিলে এখন নাকি উনি সম্পূর্ণ সুস্থ, কোনো সমস্যা হয় না। তো ঘটনার শুরু থেকে আমি শুনেছিলাম, এটা আপনাকে বলছি। তো 2010 সালের দিকে তখন রিয়ার বাবা ওর নিয়ে একটা সরকারি চাকরি করতো ময়মনসিংহে। তো ওখানে ওনার মেয়ে মানে রিয়া তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পরে ও যখন ছুটিটা ছিল, সেই ছুটিতেও একটা কম্পিউটার ট্রেনিংয়ের কোর্স করে। তো সেখানে তার এক বান্ধবী ছিল সুমাইয়া নামে। ওরা নাকি এরকম 5-6 জন মিলে একটা ট্রেনিং করতে কোনো একটা জায়গায়। তো ওখানে 2জন ট্রেনার ছিল যারা ওদের ক্লাস নিতে। একজনের নাম ছিল প্রীতম আর একজনের নাম ছিল সোহেল। তো 2-1 মাস ক্লাস করার পর প্রীতম ছেলেটা রিয়াকে প্রেমের প্রস্তাব দেয়। তখন রিয়া কোনোভাবেই রাজি হয় না এবং সে মানে নানাভাবে এটা বারণ করে যে না, সে এভাবে এরকম অ্যাফেয়ার করবে না। তো অনেক ছেলেটাও এরকম পিস ছাড়ে না। তো একটা পর্যায়ে ছেলেটা ওর যে বান্ধবী ছিল সুমাইয়া, ওকে বলতেছে আর কি, দেখো তুমি আমরা সব এক এলাকায় থাকি, তো তুমি যেভাবে পারো একটু রিয়াকে ম্যানেজ করে দাও।
হ্যাঁ আমি একটু পছন্দ করি, দেখো না। তো কোনোভাবে পারছিল না, এরকম নাকি 2-3 মাস নাকি মানে ক্লাস শেষ হওয়ার ট্রেনিং শেষ হওয়ার পরও নাকি এরকম 2-3 মাস নাকি ছেলেটা প্রীতম সেটা ঘুরতেছিল, রিয়ার পিছিয়ে কোনো সমাধান হয় নাই। তখন রিয়ার এক মানে বন্ধু বলে, যার একটা বন্ধু ছিল, সে বলতেছে যে এক কাজ করো, মানে ওই সোহেল আর প্রীতমকে বলছে তোমরা দুজন এরকম ময়মনসিংহের সাইডে আউলিয়ানগর একটা জায়গা আছে, ওখানে একটা নাম করা হুজুর আছে, ওর কাছে যাও, মেয়েটার নামে তাবিজ করো, দেখবা যে মেয়েটা তোমার বসে এসে পড়বে। তো প্রীতম সোহেল ওইটা মানে ওরা ওইটা বিশ্বাস করে এরকম ওই হুজুরের কাছে যায় এবং হুজুর ওকে বলে যে দেখো তাবিজ করতে হলে তো মেয়ের কিছু জিনিসপত্র লাগবে। তো বলতেছে যেরকম ওর চুল লাগবে এবং হচ্ছে গিয়ে ওদের কোনো কাপড় ব্যবহার করা এমন কিছু জিনিস লাগবে, হতে পারে এটা কাপড় হলে আরো ভালো হয়। তো প্রীতম ওরা ওই হুজুর কাছ থেকে আসার পর সে সুমাইয়াকে অনেক রিকোয়েস্ট করে, দেখো তুমি তো এরকম রিয়ার মাঝে মাঝে যাও, তো রিয়ার বাসায় গেলে এই কাজটা করে দাও, ওর চুল যেভাবেই হোক তুমি একটু ম্যানেজ করে দাও, এবং হচ্ছে ওর যে সুতির কাপড় একটা লাগবে এরকম একটা ম্যানেজ করে দিতে হবে, যেটাই হোক জেলার ক্যামেরা যেটাই হোক ম্যানেজ করে দাও। তো এরকম কোনো একটা মানে সুমাইয়া প্রথমে রাজি হয় না, পরে ওই ছেলেটাও একটু ভয় দেখায়, দেখো এক এলাকার আমরা একটু যেভাবে পারো ম্যানেজ করো, কারণ রিয়ার হয়তো চলে যাবে, এরকম একটু ভয় দেখায়, আবার লোভও দেখাচ্ছে তোমাকে আমি টাকা পয়সা দিব। যাই হোক অনেক কষ্টে সুমাইয়াকে রাজি করায়। তো সুমাইয়া এরকম কোনো এক সকালে রিয়াদের বাসায় যায়, তো রিয়া নাকি চুল আঁচড়ানোর পরে চিরুনির মধ্যে কিছু চুল লেগে থাকে না, ওইখান থেকে নাকি রিয়া হয়তো কোনো একটা কাজে গিয়েছিল অন্য রুমে, ওইখান থেকে নাকি ওই সুমাইয়া মেয়েটা চুল এখান থেকে নিয়ে নেয় এবং রিয়ার একটা ড্রেস, ওর মানে যে কোনো একটা ড্রেস হবে, সুতির কাপড় নাকি ছিল, এরকম ড্রেস নাকি হঠাৎ করে সে মানে এরকম ব্যাগে ঢুকায় ফেলে। এটা তো নিয়ে এসেই পরে সে ওই প্রীতম এবং সোহেলকে দেয়। তো হুজুরের কাছে যাওয়ার পর হুজুর সেই প্রীতমকে বলে যে আপনারা যে কাজটা করবেন, যে রিয়ার বাসার আশেপাশে যদি কোথাও নরম মাটি পান, যেখানে নরম মাটি পাবেন এক দুইটা তাবিজ দেয়, মানে চুল এবং কাপড় এরকম মিশ্রিত করে একটা তাবিজ বানায়, দুইটা তাবিজ বানায় দেয় এবং বলে যে রিয়ার বাসার আশেপাশে যদি কোথাও নরম মাটি থাকে সেই নরম মাটির নিচে মানে এরকম মাটির একটা তাবিজ যাতে পুঁতে, এবং যদি কোনো ফলের গাছ হয় তাহলে আরও সুবিধা হবে, যে মানে কাজটা নাকি আরও বেশি আগে করবে, কোনো ফলের গাছের কথা বলে দিছিল। এবং আরেকটা তাবিজ বলছিল যে রিয়ার রুমের যে কোনো জায়গায় তাবিজটা রেখে দিলেই হবে। মোট কথা এরকম নাকি তাবিজটা 14 দিন রেখে দিলে, দুইটা তাবিজ যদি 14 দিন এক জায়গায় থাকে তাহলে নাকি রিয়া মেয়েটা প্রীতমের বসে এসে পড়বে বা তাকে পছন্দ করা শুরু করবে, এরকম কথা বলে দিছিল। তো যাই হোক তারপরে তো এরকম তাবিজ দিল। তো প্রীতম রিয়ার বাসার আশেপাশেই মনে হয় কোথাও একটা ফলের গাছ ছিল, ওই গাছের মাটির নিচে এরকম মানে এক কবজি মানুষের হাতে যে এক কবজি মাটির নিচে এরকম ওই একটা তাবিজ পুঁতে রাখে, এবং আরেকটা তাবিজ সে আবার সেই সুমাইয়াকে দিছে। সুমাইয়াকে দিয়ে বলতেছে যে বাপু তুমি যেভাবে হোক এই তাবিজটা ওর ঘরে যেখানে হোক তুমি একটু ঘরে রেখে দেওয়ার ব্যবস্থা করো, তাহলে হবে, আর কিছু লাগবে না, তুমি যেখানে পারো রেখে দাও, জাস্ট 14 দিন যাতে তাবিজটা ঘরের মধ্যে থাকে তাহলে আমার কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সুমাইয়া এরকম কথা অনুযায়ী রাখে। তো তারপর ঠিক 14 দিন পর থেকেই ওই প্রীতম মাঝে মাঝে ওকে মোবাইলে মেসেজ দিতে বা ফোনে মানে কথা বলার চেষ্টা করে, দেখতেছে কিছুটা চেঞ্জ রিয়ার মাধ্যমে, সেও মেসেজ রিপ্লাই দেয়, কথা বলে, মানে মোট কথা 1 মাসের মধ্যে ওদের ভালো একটা রিলেশন হয়ে যায় রিয়া এবং প্রীতমের মধ্যে, এবং এতটাই গভীর রিলেশন হয়ে যায় যে ওদের দুই ফ্যামিলি জানাজানি হয়ে যায় এবং দুই ফ্যামিলি ঠিক করে যে না ওদের বিয়ে শাদী দিয়ে দেওয়া লাগবে, এবং এটা নাকি প্রায় 3-4 মাসের মধ্যে মানে ঠিক হয়ে যায় যে ওদের বিয়ে শাদী হয়ে যাবে। তো ঠিক বিয়ের মাসখানিক আগে রিয়ার বাবা বলতেছে দেখো আমার যেহেতু পোস্টিংয়ের চাকরি, আমি তো এখান থেকে চলে যেতে পারি যে কোনো মুহূর্তে, আমার ঢাকা চলে যাওয়ার এরকম ট্রান্সফারের সম্ভাবনা আছে, তো বিয়েটা আমরা তাড়াতাড়ি করে ফেললেই ভালো, মানে বিয়ের তখন আরও আগায় দিছে বিয়েটা। বিয়ে ঠিক 1 সপ্তাহ আগে সেই রিয়াকে কোনো একটা মুহূর্তে ওই প্রীতম ছেলেটা এমনি হাসতে হাসতে বলে ফেলছে যে তোমাকে অনেক কষ্টে পাইছি তাবিজ করে, বা এগুলা মানে আর জীবনে কখনো তাবিজ করবো না, কষ্ট হয় তাবিজ করতে, মানে কথায় হেসে হাসতে হাসতে বলে দিচ্ছে। তো রিয়া বলতেছে কী তাবিজ করছো? তখন সে ওই যে সুমাইয়ের সাথে যেভাবে যে কাজগুলো করাইছে, কাপড়গুলো নিছে বা চুল নিছে কীভাবে, সব ওভারঅল সব ঘটনা ওই সেটা মানে ও ফ্রিলি বলে দিছে আর কি রিয়াকে। রিয়া করছে কি এই জিনিসটাই আবার ওর মাকে এসে বলে, তো ওর মা বলতেছে যে না এরকম হলে তো এই ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না, এই ছেলে আজকে তাবিজ করছে তোমার সাথে সম্পর্ক করার জন্য, নিশ্চয়ই আরও কত না কি করতে পারে সামনে। তো এই এক কথা 2 কথা ছেলেটার সাথে এরকম বিয়েটা ভেঙে যায়, মানে 2-3 দিনের মাথায় বিয়েটা ভেঙে যায়। এবং রিয়া নাকি তখন ছেলেটাকে বলে যে তুমি তাবিজগুলা কই রাখছো, ওগুলো দেখাও আমাকে, তারপর দেখা যাবে বিয়ে ভাঙে না। তো তখন ওই তাবিজগুলা সে এরকম ওই গাছের ওইখান থেকে তাবিজ বের করে এবং ওর রুমের খাটের পিছন দিয়ে চিপায় নাকি পাড়ে রাখছিল ওই সুমাইয়ার তাবিজটা, ওই 2টা তাবিজ রিয়াকে দেয় ওই ছেলেটা এবং রিয়ার মা, এবং তখনই আর কি বিয়েটা এরকম ভেঙে যায়। তো যাই হোক, তো এরপর তো রিয়াকে ওর ফ্যামিলি ওর ঢাকায় পাঠায় দেয় কোনো একটা রিলেটিভের বাসায়, কারণ রিয়ার বাবা এর মধ্যে ট্রান্সফার হয়ে ঢাকা চলে যাবে উনি। ওই ছেলে নাকি প্রায় সময় এরকম বিরক্ত করতো, ওই ছেলের নামে নাকি থানায় প্রায় জিডিও করা হয়েছিল এরকম। তো রিয়ার বাবা যেহেতু সরকারি চাকরি করতো তো ওনার মধ্যে একটু ভয় কম ছিল, উনি তো তারপরে মানে মাসখানিকের মধ্যে ঢাকায় এসে পড়ে। তো 1-1.5 মাস পরে
রিয়া ওর যে মোবাইলটা দিয়ে সিমে ওই কথা বলতো ওই প্রীতমের সাথে, সেই সিমে ও একটা মেসেজ দেখতেছে যে আসছে এরকম যে যে ছেলে তাবিজ করতে পারে সেই ছেলে তোমার অনেক ক্ষতি করতে পারে, তুমি আজকে হয়তো বেঁচে গেলা, দেখবা সামনে তোমার কি বড় ক্ষতি হয়, মানে এই প্রীতম ছেলেটা হয়তো এসএমএসটা দিছে। রিয়া আর ওইটা ভেবে না আমার সিমটা ভেঙে ফেলো, ও তো আর এগুলো মনেই নেই। তো এর 8-9 মাসের মাথায় রিয়ার ঢাকায় বিয়ে হয়, এবং মানে যে ছেলেটা আমাকে ঘটনাটা বলছিল ওর মামাতো ভাইয়ের সাথে বিয়েটা হয় আর কি। তখন তো বিয়ে হওয়ার পরে কয়েক মাস পর তো অসুস্থ হয়ে যায়, প্রেগনেন্ট হয়। তো প্রেগনেন্ট যখন ওর হয়ে যায়, কনসেপ্ট করার পর থেকেই ওর হাজব্যান্ড নাকি খেয়াল করতো যে প্রায় সময় নাকি রিয়ার আচরণ রাত্রেবেলা একটু অস্বাভাবিক হয়ে যেত। অস্বাভাবিক হতে নাকি সেই রাত্রেবেলা হঠাৎ ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে বলতো যে আমাকে ডিম দাও, 2-3টা ডিম খাবো, আমাকে মাছ দাও, এই মাছ খাবো, এই মাছ খাবো, খিদে লাগে কেন রাত্রেবেলা, তো কিছু বুঝি না। এবং যখন ওর খিদে লাগতো রাত্রেবেলা তখন নাকি চুলগুলা এলোমেলো করে সে মাথাগুলা মানে মানে পুরো মাথা চুলকালে যেরকম আমরা এলোমেলো করে ফেলেছিল এরকম করতো, এবং তার মুখগুলো নাকি খুব মানে শুষ্ক শুষ্ক হয়ে যেত, এবং সে পানি খেলে নাকি দেখা যায় 4-5 গ্লাস পানি একসাথে টানা খাচ্ছে, মানে আচরণ জানি মাঝে মাঝে কেমন হইতো। তো রিয়ার হাজব্যান্ড ভাবতো যে হয়তো বা প্রেগনেন্টের সময় অনেক সময় মেয়ে মানুষ অসুস্থ হয়ে যাওয়া, খিদা লাগে বিষয়ের জন্য এরকম করে, কিন্তু ওর আচরণটা একটু অস্বাভাবিক ছিল। তো এটা ঘটার পরেও তো ওর যখন অপারেশনের প্রায় কাছাকাছি মানে 6-7 মাস যখন ওর প্রেগনেন্সির সময়, তখন সে নাকি হসপিটালে যখন যায় ডাক্তার ওকে বলতেছে যে দেখেন আপনার বাচ্চা সবই তো ঠিক ছিল, কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখতেছি যে আপনার বাচ্চার মুভমেন্ট ভালো না, পেটের মধ্যে ওর মাথার সাইডে মানে কোনো একটা আঘাত পাইছে এরকম কিছু মনে হচ্ছে। তো তখন বলে যে আপনাকে হয়তো খুব রিসেন্টলি অপারেশন করে ফেলা রাখতে পারে আর কি। তখন নাকি প্রায় 7 না 8 মাসের মাথায় বাচ্চাটার এরকম রিয়ার অপারেশন হয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন অপারেশন যখন হয় বাচ্চাটা নাকি মৃত ছিল, এবং ওর ঘাড়ের সাইড দিয়ে নাকি মানে নীল ছিল, মানে মৃত অবস্থায় নীল ছিল। তখন ডাক্তার বলে হয়তো মানে মাথা বা ঘাড়ের জয়েন্টটা যেখানে নীল ছিল, ডাক্তার বলে যে হ্যাঁ হয়তো এখানে ব্যথা পাইছে বাচ্চাটা কোনো একটা কারণে, এই জন্য হয়তো বাচ্চাটা পেটেই মারা গেছে। তো ওদের তো মন খারাপ, আর তো ওইরকম আর রিয়ার মাথায়ও না যে কীভাবে কী ঘটছে কোনো কিছু মাথায় নেই, অনেক দিন মন খারাপ ছিল। তো বছরখানিক পর ওর দ্বিতীয় বাচ্চা যখন হবে, তখন ওই আগে যেরকম সিচুয়েশনগুলো হয়েছিল এরকম, মানে ওর খুব খিদা লাগতো, মানে রাত্রেবেলা এরকম উল্টাপাল্টা কাজ করতো সে, মানে খিদা লাগবে হাজব্যান্ডের কাছে খাওয়া চাচ্ছে সারাদিন, কিন্তু এরকম বলে রাতে হলে ওই সমস্যাটা হয়, এবং এটা নাকি প্রায় ফজর এখন এরকম উল্টাপাল্টা খাওয়া যেত, ডিম দাও, মাছ দাও, মাংস খাবো, মুরগি দাও, এরকম ধরনের কথা বলতো। তো ওর হাজব্যান্ড আবার এগুলো খেয়াল করতো না, ওর হাজব্যান্ড ওর মাকে বলতো, ওর মা বলতো দেখ প্রেগনেন্সির সময় অনেক সময় এরকম হয়, এটা এত টেনশনের কিছু নাই। এবং ওর যখন খেত রিয়া মানে মনে হচ্ছে 1 নলা ভাত মানে হচ্ছে কি মুট করে খেত, মানে হচ্ছে অনেক দিন খেতে পারে এরকম নাকি, এভাবে নাকি খেয়াল দাওয়া করতো। তো যাই হোক, তো তখন যখন ওর বাচ্চা এরকম আবার সেই অপারেশন যখন হবে, হ্যাঁ অপারেশনের কয়েকদিন আগে ডাক্তার কাছে আবার যায়। তো সেই ডাক্তার বলতেছে যে দেখেন আপনার বাচ্চার কোনো সমস্যা নাই, তবে অপারেশনটা মনে হয় নির্ধারিত সময়ের আগেই করতে হবে। তো তখন অপারেশন যখন হয়, বাচ্চা ঠিকভাবেই ওর অপারেশন হয়। তো হওয়ার পরে ঠিক একদিনের মাথায় দেখা যাচ্ছে যে বাচ্চার ডান হাতে হাড়ে একটু সমস্যা, হাড় মানে ক্ষয় হয়ে গেছিল এমন সমস্যা, এবং ডাক্তার বলতেছে দেখেন ওর যে সিচুয়েশনটা এটা কিন্তু ওর ডান সাইডে হাড়টা এমনভাবে ক্ষয় হয়ে গেছে ভিতরে, মনে হচ্ছে যে সে যে কোনো মুহূর্তে হাড়টা অকেজ হয়ে যেতে পারে, এবং এটা কেন হতে পারে বলতে পারি না, এটা দেখেন। এরকম নাকি মাসখানেক যাওয়ার পর দেখতেছে বাচ্চাটা খুব শুকায় যাচ্ছিল, এবং তখন রিয়ার হাজব্যান্ড, রিয়া ওর শ্বশুর সবাই তো ওই হসপিটাল ডাক্তার কাছে যায়, বিভিন্ন বলে যে ডাক্তার কী সমস্যা, বলছে সমস্যা কি বলতে পারবো না, বাট ওর হাড়ের মধ্যে বডিতে হাড়ের মধ্যে সমস্যা আছে, ও যেরকম শুকায় যাচ্ছে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো আপনি যদি পারেন দেশের বাইরে চিকিৎসা করতে পারেন, কিন্তু আসলে দেশের বাইরে কোনো ট্রিটমেন্ট হবে না, আর এই ছোটো বাচ্চা আর দেশে যে চিকিৎসা দেশের বাইরে সেম চিকিৎসাই হবে। এরকম নাকি অনেক বড় বড় ডাক্তার কাছে যায়, কয়েক মাস নাকি ঘোরাফেরা করে, রেজাল্ট সলিউশন কিছু আসে না, এবং বাচ্চাটাকে সমস্যা ছিল সে নাকি মাঝে মাঝে কান্না করলে মানে পুরো শক্ত হয়ে যেত, মানে চোখ উল্টা শক্ত হয়ে যেত, এরকম নাকি সমস্যাগুলো হতো, এবং যা ওজন ছিল জন্মের পর তার থেকে নাকি প্রায় অনেক শুকায় যাচ্ছিল। এরকম ঠিক 3.5 মাসের মাথায় বাচ্চাটা কোনো এক রাত্রেবেলা খাওয়ার সময় নাকি খিচুড়ি খাওয়াচ্ছিল। তো রাতেরবেলা তো এরকম মানে খিচুড়ি মানে মাটাও বুঝে নাই যে এরকম কম বয়সে খিচুড়ি দিবে, তো এরকম পাতলা করে মানে ওই রিয়াই খিচুড়ি খাওয়াচ্ছিল। তো ওই সময় বাচ্চাটা নাকি মুখ উঠে মারা যায়। তো এটা নিয়ে রিয়াকে অনেক ঢেলাজারি করে শাশুড়ি যে তুমি মানে মারা যাওয়ার পরে তো এখন আসলে সঙ্গে সঙ্গে কিছু বলতে পারে না, কিন্তু ওকে নাকি অনেক মানে একটু ইনসাল্ট করে যে তুমি এরকম কম বয়সে বাচ্চাকে এরকম খিচুড়ি খাইতে গেছো কেন, তোমাকে এগুলো কে বলছে খাওয়াইতে, এগুলো তো বাচ্চাদের মানে এরকম যা হওয়ার, ওকে তো অনেক বকাবকি করে, দিক দিয়ে রিয়ারও মন খারাপ, দ্বিতীয় বাচ্চাটাও মারা যায়। তো ও মাসখানিক পর যখন সব স্বাভাবিক হয় তখন ওর হাজব্যান্ডকে বলতেছে দেখো আমি তো জানি যে বাচ্চারা 3 মাসের বাচ্চা এরকম খিচুড়ি খায় না বা এরকম খাওয়ানোর কথা না, কিন্তু আমি সেদিন বুঝলাম না, আমি নিজে থেকে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার বাচ্চাটা এরকম কিছু খাইতে চাচ্ছে বা ওইটা খাইলে হয়তো একটু স্বাস্থ্য ভালো হবে,
তো আমি এরকম নিজের থেকে দিতে গেছিলাম, কিন্তু কিভাবে আমি এটা কেন খাওয়াইলাম আমি কিছু বুঝতে পারলাম না। আমার সেদিন কোনো মাথায় কাজ করতেছিল না, তুমি আমাকে মাফ করে দিও, এসব অনেক কথা বলতেছিল। তো হাজব্যান্ডও বুঝে যায় আসলে মেয়েটা খুব আপসেট, এর জন্য ওকে বুঝায় যাচ্ছে ঠিক আছে যা হওয়ার হয়েছে, আল্লাহ যা করছে এখন তো কিছু করার নাই এখানে। কিন্তু রিয়ার মাথায় নাকি এটাই ঘুরতেছে যে আমি কেন ওই সেদিন এই খাওয়াটা খাওয়াইতে যাবো, আমি তো এটা খাওয়ানোর কথা না, এত কম বয়সে বাচ্চাটাকে ভারী খাওয়া খাওয়াইছি। যাই হোক এরকম তো ঘটতেছে। তো এখন রিয়ার শাশুড়ি বা সবাই এখন স্বাভাবিক। তো রিয়ার শ্বশুর একবার রিয়ার হাজব্যান্ডকে ডেকে বলতেছে দেখ তোদের এরকম 2টা বাচ্চা এরকম অসুস্থ হয়ে গেল, মারা গেল, এখন 3য় বাচ্চা তোরা নিবি বা এরকম যদি কোনো প্ল্যান থাকে আমার মনে হয় তার আগে একটু যদি ভালো কোনো হুজুরের সাথে একটু কথাবার্তা বলি, কারণ এটা তো আসলে লক্ষণটা ভালো না। এখন কি কোনো শারীরিক সমস্যা কি মেয়ের আছে মানে রিয়ার আছে নাকি, বা অন্য কোনো সমস্যা, যদি পারি সম্ভব আমরা একটা হুজুরের সাথে দেয় একটু কথাবার্তা বলে দেখি। তো ওই রিয়ার আব্বাকে সেম কথাই বলে, রিয়ার আব্বা বলে যে আপনার যেটা ভালো মনে করেন দেখেন, এখন যদি এরকম হুজুর দিয়ে যদি কোনো কাজ হয়। তো রিয়ার শ্বশুর একটু ধার্মিক ধরনের ছিল, তো ওনাদের এখানে নাকি প্রায় সময় ওয়াজ মাহফিল হইতো। তো একটা মাজার শরীফ আছে, তো এখানে নাকি বছরে এরকম 2-1 বার মানে ওয়াজ মাহফিল যখন হয় তখন দেশের অনেক মানে নামি দামি হুজুরা নাকি এখানে আসে। তো একটা হুজুর ছিল, উনি নাকি বেশ নাম করা হুজুর ছিল। তো হুজুরের নামটা যদি আমাকে বলেছিলাম, নামটা শেয়ার করছি না। তো ওই হুজুরও নাকি আসার পরে রিয়ার শ্বশুর এরকম মানে ওই ওয়াজ মাহফিলের পরে একটা সময় বলে আর কি, যেরকম আমার বৌমা আছে ওকে আমি নিয়ে আসবো, আমার ছেলে সহ ওর এই সমস্যা আছে। তো ওই হুজুর বলতেছে যে দেখে রাখেন সমস্যা নেই, আমরা বাসায় আসবো আপনি। তো এরকম কোনো একটা রাতে খাবারের পর দাওয়াত দেয়, তো ওই হুজুর আসে। তো ওই হুজুর দেখে ওর মেয়েটাকে বলতেছে আর কি যে তোমার যেহেতু বাচ্চাদের এরকম সমস্যা হয়েছে, তাহলে এটা তুমি এখন বুঝতেছি না, তুমি এক কাজ করো, তুমি এখন মানে ওই জন্ম তারিখ নেয়, মেয়েটার জন্ম তারিখ নিয়ে বলতেছে তুমি জন্ম তারিখ নেয় এবং তুমি তোমার জন্মস্থান তোমার নাম ঠিকানা সব এরকম নিয়ে যায় হুজুরটা। তো হুজুর দিয়ে বলতেছে তুমি আমার এরকম জায়গা আছে, তোমরা এরকম, এটা নাকি ছিল ঢাকার অদূরে মানে নারায়ণগঞ্জের কোনো একটা জায়গা, বলছে এরকম জায়গায় তোমরা আইসো, এরকম আমি যখন বলো তখন আইসো তোমরা। তো এই হুজুর এটা নিয়ে যাওয়ার পর সেদিন কথাবার্তা হাই হ্যালো করার পরে তারপর আবার জিজ্ঞেস করছে রিয়াকে যে তোমার কার সাথে কোনো সমস্যা হয়েছে নাকি। তো রিয়া বলছে না কখনো এরকম কোনো সমস্যা হয় নাই। তো হুজুর নাকি 2 দিন পর ওই রিয়াকে, রিয়ার হাজব্যান্ড এবং ওর শ্বশুর এবং রিয়ার বাবাকে ডেকে বলতেছে যে দেখেন আমি যেটা দেখলাম ওকে হয়তো বা কখনো তাবিজ করা হয়েছিল, তো এখন ওইটার মনে হয় কোনো একটা রেশ রয়ে গেছে এখনো। রিয়াকে বলতেছে আর কি একটা আরবি মাসের নাম বলে, তো আরবি মাসের নাম বলে বলতেছে এরকম অমুক তারিখে, এটা বর্তমান বছরের, তুমি খ্রিস্টবর্ষে বর্তমান বছরের কোন মাস হয় দেখো। তো হয়তো এরকম একটা তারিখটা আমি ঠিক মনে নেই, হয়তো এরকম হয় যে মেয়ের 2 তারিখ এরকম হবে। তো এরকম আসার পর ওই লোক বলতেছে দেখো এরকম মেয়ের 2 তারিখে জন্ম হয়েছে, কারোর সাথে কি তোমার কোনো সম্পর্ক ছিল নাকি, রিলেশন ছিল নাকি, তুমি ফ্রি মানে বলো বা তুমি কাউকে চিনো নাকি এরকম, বা তোমার কাছের কোনো বন্ধু নাকি। তো রিয়ার শ্বশুরকে এবং রিয়ার শ্বশুর শাশুড়ি বা রিয়ার হাজবেন্ডকে কিন্তু রিয়ার যে আগের কোনো একটা বিয়ে ভেঙে গেছে এটা কিন্তু ওর বাবা মা আগে বলে রাখছিল। তো রিয়াকে অনেক বলার পর রিয়া বলতেছে যে হ্যাঁ আমার প্রীতম নামে একটা ছেলের সাথে অনেক আগে সম্পর্ক ছিল, সবাই জানে, সেই হুজুরকে বলতেছে। তো এটা আমাদের ফ্যামিলি সবাই জানে, তো ওই ছেলেটার জন্ম তারিখ ছিল মেয়ের 2 তারিখ। তো এখন সেই হুজুর বলতেছে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি দেখতেছি কি সমস্যা বা সমাধান কি হয়, আসলে এগুলো তো জিন দিয়ে কাজ করাতে হয়, তোমাকে সম্ভবত ছেলেটা তাবিজ করছে আবার এর জন্য তোমার কিছু ক্ষতি হচ্ছে, তো আমি তোমাদেরকে আবার ডাকবো, তোমরা আবার চলে যায় এরকম। তো ঠিক তারপরে নাকি এরকম দেখা যায় যে 1 সপ্তাহ পর হুজুর আবার ওদেরকে ডাকে এবং হুজুর ডেকে বলতেছে এবার নাকি রিয়ার বাপ মা বা ওই শ্বশুর শাশুড়ি সবাইকে ডাকে, বা তখন সেই হুজুর বলতেছে যে দেখেন জিনিসটা খুব কষ্টকর, কিন্তু এটা মানে ওর নামে এরকম 5টা তাবিজ করা হয়েছে, এখন আপনারা এর আগে কোথায় ছিলেন বলেন তো একটু, মানে রিয়ার আব্বাকে বলতেছে যে আপনি এর আগে যখন এই ছেলের সাথে রিলেশন ছিল, আগে যে ছেলের সম্পর্ক ছিল আপনারা তখন কোন এরিয়াতে ছিলেন, তখন সেই এরিয়ার বাবা বলছে আমরা এরকম ময়মনসিংহের দিকে ছিলাম। তো বলতেছে ওই এরিয়াতে কোনো একটা বড় কবরস্থান আছে, যেটা সবচেয়ে মানে বড় কবরস্থান, যে 2-3টা ওই বড় কবরস্থানে কোথাও একটা মানে একটা বাচ্চার কবর আছে, ওইখানে ওই 5টা তাবিজ করা হয়েছে এবং সেই প্রীতম ছেলেটা 5টা তাবিজ পুঁতে রাখছে সেই 2010 সালে, মানে রিয়ার সাথে যখন সম্পর্ক হয় তাই আজ থেকে 6-7 বছর তাবিজ পুঁতে রাখছে। তো এই তাবিজগুলা নিয়ে আসতে হবে, এখন এটা আমি জিনের মাধ্যমে আনবো, তো সেই জিনের কিছু চাহিদা আছে সেগুলো পূরণ করতে হবে। তো তখন সেই হুজুর বলে যে জিনের চাহিদা কি, সে কাজ শেষ করে এটা জানাই দিবে সে। তো এরকম আবার একদিন সময় নেয় হুজুর। তো হুজুর যেদিন সময় নেয় তো আসার সময় যে রিয়ার বাবাকে বলে যে আপনি শুধু আপনার পকেট থেকে টাকা খরচ করে একটা সাদা কাপড় আনবেন, রুমালের সমান সাইজ বলে সাদা কাপড় আনবেন, এবং সেই কাপড়টা এক দামে কিনবেন, কোনো দামাদামি করতে পারবেন না। তো এরকম একদিন পর সে রিয়ার বাবা এরকম কাপড় নিয়ে যায়, এবং এটা নাকি মাগরিবের পর ছিল। তো তখন নিয়ে যাওয়ার পরে ওরা তো ফ্যামিলি মেম্বার যারা ছিল সবাই যায়। তখন সেই হুজুর বলে যে আপনার এই রুমে যারা আছেন কেউ কোনো ভয় পাবেন না, সবাই একটু লাইটটা আমি বন্ধ করবো 2-3 মিনিটের জন্য, কোনো ভয় পাবেন না,
যে 5টা তাবিজ, এটা আমার জিন সন্ধান পাইছে, এরকম ময়মনসিংহের একটা বড় কবরস্থান আছে, ওইখানে কবরস্থানে একটা বাচ্চার কবরের উপর 5টা তাবিজ করা হয়েছিল, তো আগে বলছি। তো এটা তাবিজগুলো আনলেই সব সমস্যার সমাধান দিচ্ছি। এরকম নাকি রুমের মানে ওই সাদা কাপড়টা হুজুর ওনার পাশে বসাতেই মানে রিয়াদেরকে, ওর যারা ছিল ওদেরকে একটু মানে কয়েক হাত দূরে বসায়, মানে এরকম দূরে বসানোর পরে লাইট অফ করে। তো রিয়া নাকি বা রিয়ার হাজবেন্ড নাকি শুনতেছিল যে লাইট অফ করার 1 মিনিটের মাথায় হুজুর 5টা বার শুধু জোরে জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলতেছে, আর তুই একটা জানি আস্তে আস্তে কি সূরা পড়তেছে। করার পর সে বলতেছে যে এরকম যে ঠিক আছে যা, শুধু এটা বলছে। বলার পরে তারপর নাকি লাইট, ওই যে ওই হুজুর নাকি ওর রুমে যে সাকরাত বাজিয়েছিল তাকে লাইট জ্বালা দিতে বলে। তখন রিয়ার হাজবেন্ড মানে দেখতেছে, ওরা সবাই দেখতেছে, রিয়া হাজবেন্ড ওই কাজিন, যে কাজিন আমাকে ঘটনা বলে তাকে বলতেছে, ওরা 5টা তাবিজ দেখে এবং 2টা তাবিজের মানে 2টা তাবিজ থেকে দেখা যায় 2টা শিকড়ের মতো বের হয়ে গেছে। তো শিকড়ের মতো বের হয়ে যাওয়ার পরে রিয়ার হাজবেন্ড বড় সবাই জিজ্ঞেস করছে কি হুজুর বলতেছে। হুজুর বলতেছে দেখেন এখানে 5টা তাবিজ করা হয়েছিল একটা নতুন কবরে, বা নতুন একটা বাচ্চা মারা গেছিল, সেই নতুন কবর ছিল এরকম। তো এই প্রীতম ছেলে খুবই খারাপ একটা জঘন্য কাজ করছে। সে যে কবিরাজ বা হুজুরকে প্রথমে যে তাবিজটা করছিল সেই সেম হুজুরকে দিয়ে কাজটা করাইছে, এবং সে রিয়ার ক্ষতি করতে চাইছিল দেখে ওর 5টা তাবিজ, প্রথম যে 2টা তাবিজ দেখতেছেন এই 5টা তাবিজ এই বাচ্চাটা যে কবরের মধ্যে পুঁতে রেখেছে 5টা সাইডে ছিল। একটা ছিল বাচ্চার মাথার অংশে একটা তাবিজ ছিল, 2 হাতের 2 সাইডের তাবিজ ছিল, এবং পায়ের দিকে 2টা তাবিজ ছিল। তো মাথার সাইজের তাবিজটা দেখাইতেছে, দেখেন এটা মাথার দিকে যে তাবিজটা, এটা দেখেন শিকড় হয়ে গেছে তাবিজটা, যেটা ময়মনসিংহ ওই কবরস্থায় পোতা হয়েছিল। শিকড় হয়েছে দেখে রিয়ার পেটের প্রথম যে বাচ্চাটা হয় ওর মাথায় কিন্তু দেখেন ঘাড়ের দিকে ব্যথা বা ওই আঘাত পেয়ে মারা গেছিল, এবং এটা এই তাবিজের কারণে হয়েছে। এটা কতটা খারাপ কাজ সে ছেলেটা করছে, প্রীতম ছেলেটা। এবং বলতেছে তৃতীয় তাবিজটা ডান হাতের সাইডে যে তাবিজটা রাখছিল দেখেন ওইটাও শিকড় গজায় গেছে তাবিজটা, এবং সেই কারণেই রিয়ার দ্বিতীয় বাচ্চাটাও দেখা যায় জন্মের পরে এই কারণে মারা গেছে। আসলে ওর খাওয়াতে মারা গেছিল উচিলে মাত্র, ওর হাতে বা হাড়ের সমস্যা বা ডান হাত থেকে কিন্তু সমস্যাটা শুরু হয়েছে। হুজুর এই কথা বলতেছে। এবং 3 নাম্বার তাবিজটা হুজুর দেখে এটা পায়ের দিকে তাবিজ, দেখেন এখানে অল্প একটু শিকড় হয়েছে, এটা এখনো মানে ক্ষতি করতে পারেনি, আর বাকি 2টা তাবিজ এখনো ঠিক আছে। মানে রিয়া মোট কথা রিয়ার যদি এরকম আগামী 2-3টা বাচ্চা এরকম হয়তো এরকম অসুস্থ হইতো, তবে 3 নাম্বার তাবিজটা যেটা আপনাদের তৃতীয় বাচ্চাটা যখন হবে ওকে একটু সাবধানে রাখবেন। তাও আমার যেমন হুজুর বলতেছে আমার যেমন হয় বাচ্চাটা জন্ম হওয়ার কয়েকদিন পর দেখবেন পায়ে কোনো ব্যথা পাবে বা পায়ের একটু সমস্যা হবে, কিন্তু ওইটা মাসখানেক থাকার পর এটা সুস্থ হয়ে যাবে, কারণ তাবিজের শিকড়টা বড় হয়ে গজায় নাই এখনো। তো হুজুরের কথা নাকি সবাই একটু অবাক হয়ে যাচ্ছিল। তো এদিক দিয়ে রিয়ার শ্বশুর খুবই বিশ্বাস করতেছিল হুজুরটাকে, এবং কারণ এই হুজুর নাকি এরকম খুব নাম ডাকছিল, উনি যা বলতো সবাই এরকম বিশ্বাস করতো। তো হুজুরের কথা বলার পর হুজুর রিয়াকে তো যার কথা রিয়াদেরকে বলে যে দেখেন এই যে 5টা তাবিজ আছে আমি এখনই আপনাদের সামনে পোড়ায় ফেলবো, এবং পোড়ায় ফেলার পরে এটা যে ছাইটা হবে ছাইটা আমি এখানে যে বড় পুকুর আছে পুকুরে ফালাই দিব, তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা হবে না। আর যখন তৃতীয় বাচ্চাটা হবে আপনার যদি হয় যদি কোনো কারণে অসুস্থ আমার কাছে আসবেন, এটা আমি ওর যে ট্রিটমেন্ট করা ডাক্তার তো দেখাবেনি, যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জানাবেন, আমি দরকার একটা তাবিজ আলাদা দিয়ে রাখবো। তো এরকম নাকি সেই ভাই আমাকে বলে যে ওর কাজিন ওর ভাবি যে রিয়া ওরা তো ওভারঅল এরকম সেদিনে ঘটার পর তো এসেই পড়ে। তো তার 7-8 মাস পর গিয়ে যখন ওদের আরেকটা বেবি হয়, ঠিকই বেবিটা জন্ম হওয়ার কয়েকদিন পরে সে খাট থেকে পড়ে গিয়ে পায়ে একটু ব্যথা পায়। তো আশ্চর্যের বিষয় হচ্ছে যে ব্যথা পাওয়ার পর এরকম সে হুজুরকে জানানো হয়েছিল। তো হুজুর বলছে যে ওইটা কিছু না, আপনার তাবিজ যেহেতু পুরানো হয়ে গেছে একটু কয়েকদিন ব্যথা থাকবে, এবং হুজুর একটু পরা পানি দেয়, পরা পানি দিয়ে বলতেছে ওর পায়ের মধ্যে সবসময় এই পরা পানি দিয়ে আর মানে ছিটা দিবেন, পরা পানিটা ওকে বাড়ি একটু খাবেন এবং পায়ের মধ্যে পানির মধ্যে ছিটা দিবেন, দেখবেন পাড়া ঠিক হয়ে যাবে। আর ব্যথার থেকে টেনশনই কিছু না, হালকা ব্যথা মানে একটু খুব যেটা থেকে মানে ব্যথা পাইছিল। তো যাই হোক এটা পরে ঘটে, তারপর তো বাচ্চা সম্পূর্ণ সুস্থ। এটা 17 সাল পর্যন্ত এই ঘটনাটা ঘটে, তারপর থেকে সম্পূর্ণ সুস্থ। তো আমাকে সেই ভাই যিনি ওনার নাম বলতে মানা করেছে উনি ঘটনাটা শেয়ার করে, তো এটা আপনাদের কাছে শেয়ার করা এখন না জানি না কতটুকু ভালো লেগেছে, তো এটাই আর কি জানালাম। তো আসছি সামনে আর বেশ কিছু ঘটনা নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ যাবৎ এই ঘটনাগুলো শুনলেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে এরকম বাছাইকৃত ঘটনাগুলো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই রাত 10টার সময় পেয়ে যাবেন। সো আমরা প্রতিনিয়তই কিন্তু এরকম সুন্দর ঘটনাগুলো আপনাদের জন্যই বাছাই করে নিয়ে এসে থাকি। সো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো স্পেশাল কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, আমরা আপনাদেরকে এই ঘটনাগুলো শোনাই দিতে পারবো আমাদের এই ইউটিউব চ্যানেলে। সো আপনাদের জন্য আমরা সুন্দর ঘটনা এরকম
নিয়ে আসবো ইনশাল্লাহ আরও। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কার ঘটনাগুলো কীরকম লাগে এবং কার ঘটনাগুলো আপনাদের বেশি ভালো লাগে। তাদের ঘটনাগুলো আমরা বেশি থেকে বেশি চেষ্টা করব আপনাদের মাঝে হাজির করানোর জন্য। আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ঘটনায়।